অবশেষে সে অটোতে উঠতে বাধ্য হলো। এবার আমার মুখোমুখি বসেছে। আহারে বেচারা, নায়কের মতো বাইক নিয়ে এসেছিল, ভেবেছিল নায়িকাকে নিয়ে বাইকে করে যাবে। বাতাসে নায়িকার চুল উড়বে, নায়িকা পড়ে যাওয়ার ভয়ে তাকে ধরে থাকবে। ইস, বেচারার শখ পূরণ হলো না। অবশ্য সে এরকম নাও ভাবতে পারে, দেখে তো ভদ্রলোকের বাচ্চা বলেই মনে হয়। শহর ছেড়ে গ্রামের দিকে ঢুকে পড়তেই পথের দুপাশে বিস্তৃত সবুজ ফসলের মাঠ, শো শো করে বাতাস এসে গায়ে লাগছে, চুল উড়ছে আমার। বাইরে তাকে আনমনে কত কি ভাবছি। কিছু দূর আসার পরে আমার পাশে বসা একজন মহিলা যাত্রী নেমে গেলেন। পুরো সিটে আমি একা বসে রইলাম। আরও কিছু দূর যেতেই দুইজন পুরুষ যাত্রী নেওয়ার জন্য অটো দাঁড়ালো। আমার পাশে যেহেতু আসন ফাঁকা, সিস্টেম অনুযায়ী ওনারা আমার পাশেই বসার কথা। আমি লাজলজ্জা ভুলে বাবরিওয়ালাকে বললাম, আপনি এখানে বসুন। বাবরিওয়ালা কয়েক সেকেন্ড আমার মুখের দিকে তাকিয়ে থেকে আমার পাশের সিটে বসলো। এটা কিছু হলো? যেই ভয়ে আমি সিএনজি আর বাসে ওঠার সিদ্ধান্ত ছাঁটাই করেছিলাম, আমাকে সেই ফাঁদেই পড়তে হলো। অটো ছুটছে, কেউ কোনো কথা বলছে না। পরিস্থিতি কেমন যেন অস্বস্তিকর। আমি অনেকটা বাধ্য হয়েই বাবরি চুলকে বললাম, আপনার বাসা কোথায়? রাজশাহী। তাহলে আপনি এখানে কি করছেন? সে অনেক কাহিনী, এত বড় গল্প শোনার ধৈর্য আপনার হবে না? হবে না, এক লাইনে বলুন। একটা কাজে এসেছিলাম, আপাতত কিছুদিন এখানেই থাকবো। কিছুদিন? তারপর কি চলে যাবেন? নাও যেতে পারি, আমার ঠিক নেই। যেখানে কেরিয়ার দাঁড় করাতে পারবো সেখানেই থাকবো। কিসের কেরিয়ার? স্বপ্ন তো অনেক কিছুই ছিল, এখন দেখা যাক সামনে কি হয়। আমি হঠাৎ করে বসলাম। আব্বু ইনভেস্টমেন্ট পেয়ে গেলে সামনে বিশাল বড় ভবিষ্যৎ। আব্বু একা অত কিছু সামলাতে পারবে? আপনাকে তো অবশ্যই আব্বুর বাসায় থাকতে হবে। সে মুচকি এসে বলল, থাকতে হলে থাকবো। এটা কোনো কথা হলো? আব্বু একা একা একটা গার্মেন্টস কিভাবে সামলাবে? উনি একাই স্বপ্ন দেখে এসেছেন বহু বছর ধরে। সামলাতে ভয় পেলে কেউ এই স্বপ্ন দেখে না মীরা। কথাটা সত্যি। বাবরিওয়ালা বাবার জীবনে এসেছে কয়েকদিন হলো। বাবা এই স্বপ্ন বুকে লালন করে আছে বহু বছর ধরে। কোন কোন সেক্টরে কাজ হবে, কতজন শ্রমিক কাজ করবে, প্রোডাক্টসের কোয়ালিটি কেমন হবে, কোথায় কোথায় ডিস্ট্রিবিউট হবে, সব কিছুই বাবার ভেবে রাখা আছে। আমি জানি না কেন বাবরিওয়ালাকে কথাটা বলেছে। আমি হয়তো তার চলে যাওয়ার কথাটা আমার পছন্দ হয়নি। আমি বললাম, আপনার বাসায় কে কে আছেন? সেভাবে কেউ নেই, আমরা 3 ভাই, বাকি 2 ভাই বয়সে বড়, বিবাহিত তারা। আচ্ছা। কিছু দূর যেতেই আমরা 2 জন ছাড়া বাকিরা নেমে যায়। এরপর অটো আবারও দাঁড়িয়ে পড়ল। এবার 5 জন যাত্রী, তারা সবাই একসঙ্গে যাবে অন্য একটা রুটে। অটো চালক আমাদেরকে উদ্দেশ্য করে বলল, আপনাদের দুজনকে আরেকটা অটোতে তুলে দেই, আমি এই যাত্রীগুলোকে নামিয়ে দিয়ে আসি। আপনারা তো মাত্র 2 জন, ভালো হয় ভাই। বাবরিওয়ালা বলল, আচ্ছা ঠিক আছে। সম্পূর্ণ অচেনা একটা বাজারে অটো আমাদেরকে নামিয়ে দেয়। আশেপাশে তাকিয়ে পুলকিত বোধ করি আমি। মনে হচ্ছে বাজার নয়, মেলায় এসেছি। আশেপাশে এত হরেক রকমের দোকান, কি নেই সেখানে। আমি উচ্ছ্বসিত হয়ে বললাম, আমরা কি একটু এক্সপ্লোর করতে পারি? কি এক্সপ্লোর করতে চান? আশেপাশে একটু ঘুরি, কি কি পাওয়া যায় দেখি, তারপর আর একটা অটো নিয়ে চলে যাব। সেও কিছুক্ষণ ভেবে উত্তর দিল, ওকে। বিশাল বড় এক বাজার। বাবরি চুলের সঙ্গে ঘুরে ঘুরে দেখছি। বেশ অ্যাডভেঞ্চার কাজ করছে আমার ভেতর। খোলামেলা দোকানের পসরা, শুটকি মাছ, বাতাসা, মুড়ি মুড়কি থেকে শুরু করে গ্রামীণ ঐতিহ্যের সব কিছুই এখানে আছে। এক দোকানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। আমি দেখে লোভ সামলাতে না পেরে বললাম, খাবেন? আপনি খাবেন? বাবরি চুল মুচকি হাসলো। জিলাপির দোকানের সম্মুখে ব্রেঞ্চিতে বসলাম আমরা। দোকানদার জিজ্ঞেস করলো, 2 প্লেটে না 1 প্লেটে? বাবরি চুল হতচকিত হয়ে উত্তর দিল, 2 প্লেটে দেন। আমি কেন যেন হাসি বন্ধ রাখতে পারলাম না। একদিন তো 1 প্লেটই খেতে হবে। আজকের এসব ভদ্রতা সেদিন কোথায় যে ভেসে যাবে। আমাদের দুজনের হাতে 2টা পিরিচে করে জিলাপি দেয়া হলো, গরম গরম গুড়ের জিলাপি। আমি মন ভরে জিলাপি খেলাম।
খেতে খেতে বাবরিওয়ালা আমাকে বলছিল এই জায়গার হাট অনেক বিখ্যাত, সপ্তাহে একদিন এরকম হাট বসে, সেদিন বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে বাজার সদাই করতে। জিলাপি খাওয়া শেষ করে আবারও আমরা ঘুরতে লাগলাম। মেলা মেলা একটা আমেজ। এক দোকানে বিক্রি হচ্ছে ফেরিওয়ালাদের মতো মেইলি জিনিসপত্র। আমি কিঞ্চিত আগ্রহ প্রকাশ করতে বাবরিসুল বলল, যা ইচ্ছে নিন। জিনিসগুলো নেড়ে চেড়ে দেখলাম, কিছুই পছন্দ হলো না। কিছু দূর এগিয়ে গিয়ে দেখি একটা পার্টিতে ছোট ছোট হাঁড়ি পাতিল বিক্রি হচ্ছে। আমি উচ্ছ্বসিত হয়ে সামনে বসে কয়েকটা পাতিল ধরে তারপর দেখছিলাম। হঠাৎ আর চোখে তাকায় বাবরিসুলের দিকে। সে বিরক্ত হচ্ছে কিনা বোঝার জন্য, অথচ তাকিয়ে দেখি তার মুখে বিরক্তির ছিটে ফোঁটাও নেই, বরং অদ্ভুত এক মোহনীয় হাসি লেগে আছে মুখে। আমি কয়েকটা হাঁড়ি পাতিল কিনলাম। অনেকদিন পর এরকম হাঁড়ি পাতিল দেখে আনন্দ হচ্ছে আমার। বাবরিসুল বলল, আপনি দেখি ভেতর থেকে আসলে একটা বাচ্চা। কত বছর পর এরকম হাঁড়ি পাতিলের দোকান দেখলাম জানেন? সেই যে ছোট্টবেলা আব্বুর সঙ্গে মেলায় গিয়ে কিনতাম। আহা শৈশব! এরপর থেকে আর কোনোদিন এগুলো চোখে দেখিনি। বাবরিওয়ালা মাথা ঝাঁকিয়ে বলল, তাই বলে আপনার বয়সী একটা মেয়ে এই বিশাল বাজারে ঘুরে ঘুরে কেনার মতো কিছুই পেল না? মেয়েদের চুড়ি ফিতা রেখে আপনি কিনলেন বাচ্চাদের হাঁড়ি পাতিল। হা হা হা। সে হাসছে। আশ্চর্যের ব্যাপার হলো তার হাসি দেখে আমার একটু রাগ হচ্ছে না, বরং ভালো লাগছে। আমার জামা কাপড়ের ব্যাগটা শুরু থেকে ওর কাছে, এবার হাঁড়ি পাতিলের ব্যাগটাও নিয়ে নিল। হাঁটতে হাঁটতে একটা কুকুরকে এড়িয়ে চলে গেলাম। বাবরিওয়ালার আওয়াজ শুনে পেছনে তাকে দেখি সে কুকুরটার সঙ্গে বসে গল্প করছে। তারপর উঠে গিয়ে দোকান থেকে একটা নান রুটি বা বন রুটি কিনে কুকুরটাকে খেতে দিল। এরপর আবার হাঁটা ধরলো আমার সঙ্গে। কিছুক্ষণ পর দেখি একটা ছোট বাচ্চা ভ্যা ভ্যা করে কাঁদছে। হাতের ব্যাগ দুটো আমাকে দিয়ে সে দৌড়ে গিয়ে ওই বাচ্চার সামনে ঝুঁকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? বাচ্চাটি আরও জোরে কাঁদতে লাগলো। বাবরিওয়ালা আদর করে জিজ্ঞেস করলো, তুমি কার সঙ্গে এসেছো? বাবাকে খুঁজে পাচ্ছ না? ছেলেটা কান্নার গতি আরো বাড়ালো। চিন্তিত মুখে এদিক সেদিক তাকালো বাবরিসুল। মুহূর্তে ছেলেটার মা এসে বললেন, ওকে কাঁদতে দেন, আমি মার দিছি দুইটা, যেটা দেখে সেটাই কিনতে চায়। বাবরিসুল মহিলার সামনে ভদ্রতা সূচক হাসি দিয়ে বলল, ঠিক আছে, আমি অন্য কিছু ভেবেছিলাম। তবে আন্টি প্লিজ ওকে মারবেন না, এতটুকু বাচ্চার গায়ে মারার জায়গা কোথায় বলেন? মহিলা ভুরু কুঁচকে তাকালো। বিরক্ত হচ্ছে সে, যেন মায়ের থেকে মাসির দরদ বেশি। বাবরিসুল সেই দৃষ্টিকে উপেক্ষা করে বলল, আন্টি আপনি রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ওকে ঠান্ডা মাথায় বোঝালেও বুঝবে। দুষ্টুমি করো না বাবু, তুমি একটা গুড বয়। বলে হাঁটা ধরলো বাবরিসুল। আমি বললাম, আর একটু হলে মহিলা আপনাকে দুইটা বসিয়ে দিত। হা 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 হা। যেভাবে রেগে আছে তাতে এটা অস্বাভাবিক কিছু না। আপনি কি সবসময় এমন মানবিক, নাকি মেয়ে আছে দেখে সঙ্গে একটু ঢং করছেন? বাবরিসুল অবাক হয়ে বলল, আপনাকে আমার মোটেও মেয়ে মনে হয় না, একটা বাচ্চা মনে হয়, আপনাকে দেখানোর কিছু নেই। আমি খানিকটা রেগে উত্তর দিলাম, যাক ভালো, কিন্তু এবার নিশ্চয়ই বুঝতে পারছেন সেদিন আমাকে ওই কথা জিজ্ঞেস করাতে আমারও খারাপ লেগেছিল। কোন কথা? এই যে আপনি সবসময় এমন অবুঝ, নাকি ইচ্ছে করে এমন ভান করেন? বাবরিসুল ফিক করে হেসে ফেলল। তারপর এদিক সেদিক তাকে বলল, সে সকালবেলা বের হয়েছেন, খিদে পায়নি? পাবে না কেন? কিছু খাবেন? খাওয়া যায়, ভালো একটা রেস্টুরেন্ট দেখে বসি। এখানে যেটা পাবেন সেটাকে বলে হোটেল, রেস্টুরেন্ট না। তবে এই ব্যাপারটা কিন্তু আমার ভালোই লাগলো। আজ মেয়ে হলে বলতেন জিলাপি খেয়ে পেট ভরে গেছে। আপনি যে ভেতর থেকে বড় হননি সেটা বোঝা যায়। আমি ঠোঁট বাঁকা করে বললাম, এসব কি ধরনের কথা? ক্ষুধা পেলেও লাগেনি কেন বলবো? মিথ্যা বলার প্রয়োজন আছে কি? ক্ষুধা পেলেও মেয়েরা চক্ষু লজ্জার কারণে কখনো মুখ ফুটে বলে না। চলুন কিছু খাই। মেয়েরা বরং ক্ষুধা পেটে নিয়েও সেটা লুকিয়ে রাখে। ও আচ্ছা, এত কিছু জানেন যখন। আপনি তাহলে মেয়ে আর আমি শিশু, ওকে? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে মেয়ে মনে হচ্ছে মিস মীরা? এই জলজন্ত পুরুষ মানুষটাকে আপনি মেয়ে বলতে পারলেন? আমি উত্তর দিলাম না। আমার মেজাজ খারাপ লাগছে। ক্ষুধা লাগলো নাকি লুকাতে হবে? ওই মেয়েলি স্বভাব আমার নাইবা হলো। একটা খাবারের হোস্টেলে এসে বসলাম আমরা। আমি ভেবেছি কিছু অর্ডার দিব না। আমাকে অযথা কথা শোনানো, তার যা ইচ্ছে হয় অর্ডার করুক। আমাকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখেও তার এতটুকু মায়া হচ্ছে না। রাস্তার কুকুরের জন্য তার মায়া, হারিয়ে যাওয়া শিশুর জন্য তার মায়া, অথচ আমার জন্য কোনো মায়া নেই।
আমিও রাগ করে বসে আছি, একবারও ছড়িয়ে বলার প্রয়োজন মনে করছে না। কি কি খাবার আছে এর উত্তরে দোকানদারের ছেলেটা বলল, মোরগ পোলাও, মুরগির বিরিয়ানি, ভাত, গরুর গোস্ত, পরাটা, ডাল ভাজি। বাবরিসুল আমাকে জিজ্ঞেস করলো কি খাবেন। আমি একটা ছোট্ট ছোট্ট শ্বাস ফেলে বললাম, খাবো না কিছু। কেন? মেয়ে মানুষ হওয়ার চেষ্টা করছি। সে ফিক করে হেসে ফেলল, তারপর আমাকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করেই ছেলেটাকে বলল, গরু 2টা, ভাত 2টা, সালাদ থাকলে দিবা, আর সঙ্গে 2টা কোল্ড ড্রিঙ্কস। আমি ভুরু কুচকে চেয়ে আছি, তাকে কেউ বলেছে মীরার ভাত খেতে ইচ্ছে করছে? এত বেশি বুঝলে তো হবে না। আমার আসলে মোরগ পোলাওয়ের ঘ্রাণেই ক্ষুধা বেড়ে যাচ্ছে। মেয়ে মানুষ হবার চেষ্টায় মুখ ফুটে বলতে পারছি না। বাবরিসুল বলল, গরুর গোস্ত ছাড়া বাকি আইটেম টেস্ট ভালো হবে না। ভাত খেয়ে নেই, তারপর রওনা দিব, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আমি মুখ বন্ধ করে রেখেছি, কথা বলবো না, আজকে বাকি সময় মুখ বন্ধ রাখবো বলে ঠিক করেছি। বাবরিওয়ালা এই এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, লোকজনের কারবার নিয়ে আমাকে গল্প শোনাচ্ছে, তার কথা শুনছি চুপচাপ। রাগ করলেও কথা শুনতে তো দোষের কিছু নেই। খাবার চলে এলো, খাবো কি না বুঝতে পারছি না, চুপচাপ বসে আছি। বাবরিওয়ালা হাত ধুয়ে এসে খাবার আরম্ভ করলো। তার চুলগুলো আবার বড় হয়েছে, কপালের ওপর এসে ঝুঁকে আছে এক গোছা বাবরি চুল। সে মাথা ঝাঁকি দিয়ে চুলগুলো সরিয়ে আবারও খেতে লাগলো। এদিকে আমার যে ক্ষুধা পেয়েছে, আমি যে বসে আছি সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আশ্চর্য, এ কেমন মানবিকতা তার! সে কিছুক্ষণ পরে বলল, খাবারটা ফেরত নিতে বলবো? খাবেন না যেহেতু। আমি কি বলবো বুঝতে পারছি না। এর কোনো মানে হয়? না হয় না, নিছক আমাকে রাগানোর চেষ্টা করা হচ্ছে। সে বলল, খাবারটা ভালোই, বিয়েবাড়ির মতো মজা না, তাও ভালো। খাওয়া যাচ্ছে, হাত ধুয়ে আসুন মিস মীরা। আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। সে আমার দিকে তাকিয়ে খাবার চিবোতে চিবোতে বলল, চেহারা দেখে মনে হচ্ছে গরুর মাংস আপনার ভালো লাগছে না। এই ব্রো, এদিকে আসো, এই ভাতের প্লেটটা নিয়ে যাও। আমি থ হয়ে গেলাম। সত্যি সত্যি আমার সামনে থেকে ভাতের প্লেট নিয়ে যেতে বলেছে, এটা বিশ্বাস হচ্ছে না। কিন্তু এরপর সে আমাকে অবাক করে দিয়ে বলল, এটা নিয়ে যাও, একটা মোরগ পোলাও দাও। আমি চমকে উঠলাম। এক ঝটকায় আমার রাগ খানিকটা কমে গেল। সে কিভাবে জানলো আমার মোরগ পোলাও খেতে ইচ্ছে করছে? আশ্চর্য। মোরগ পোলাও এসে গেল, এবার তো চুপচাপ বসে থাকা দায়। এদিকে ক্ষুধায় পেট চোচো করছে, অন্যদিকে সামনে গরম গরম পোলাওয়ের ঘ্রাণ। আমি মনে মনে বললাম, মাইনকার সিপায় পড়ছিস মীরা। বাবরিসুল বলল, আমার কথায় কষ্ট পেলে সরি, খাবারটা খেয়ে নিন, আমাদের দেরি হয়ে গেলে সবাই কল দেয়া শুরু করবে। আমি এবার আর কিছু ভাবলাম না, চামচ দিয়ে খেতে আরম্ভ করলাম। সত্যি এর স্বাদ তেমন একটা ভালো হয়নি। বাবরিওয়ালা খুব আয়েশ করে ভাত খাচ্ছে। তার ভাত খাওয়া দেখে আমার ইচ্ছে করে বলি, 2টা ভাত দেন না ভাই। চুপচাপ বিস্বাদ পোলাওটাও খেয়ে উঠলাম। পুরোটা খেতে পারলাম না, অর্ধেকটা খেয়ে বাকিটা রেখে দিলাম। বাবরিসুল বলল, বাকি অর্ধেক পার্সেল করে দিতে। আমি ভেবেই পেলাম না এই অর্ধেক বিরিয়ানি সে কার জন্য নিয়ে যাবে। খাওয়া দাওয়া শেষে বাইরে এসে সে আমাকে বলল, এখানে একটা মিষ্টির দোকান আছে, খুব ভালো হয় ওদের মিষ্টি, চলুন খাই। আমি তাকে অনুসরণ করলাম। পথে একটা কুকুরকে দেখে সে পোলাওয়ের প্যাকেট খুলে কুকুরের সামনে রাখলো, বিড়বিড় করে বলল, খা। কারণ এটো খাবার খাচ্ছে জানিস? ওনার নাম মীরা, খুবই সুন্দরী। এরকম সুন্দরী আপার খাওয়া বিরিয়ানি খেতে শরীরে একটা ভাব আসছে না? আসছে। তাহলে খা। তুই সুন্দরের কি বুঝবি, তুই শুধু বুঝবি খাবার। কথাগুলো বলে সে উঠে আসলো। আমি মুখ টিপে হাসছি। সামান্য কয়েকটা কথাতে আমার মন খারাপের মেঘটা হঠাৎ করে উড়ে অন্য আকাশে চলে গেছে। মিষ্টির দোকানে ঢুকে আমার পছন্দের মিষ্টি কোনটা জানতে চাইল সে। তারপর সেই মিষ্টিটা পিরিচে করে আমাকে দিতে বলল। আমি একটা বেঞ্চিতে বসে খাচ্ছি মিষ্টি। ওদিকে সে উঠে গিয়ে দোকানদারকে বলল, 10 কেজি মিষ্টি দেন। আমি হা হয়ে গেলাম, হয়তো বিয়েবাড়ির জন্য কিনতে বলা হয়েছে, তাই কিছু জিজ্ঞেস করলাম না। দোকান থেকে বেরিয়ে আমরা অটোর জন্য অপেক্ষা করছি। সে নিচ থেকে বলল, আঙ্কেলের প্রজেক্টটা পজিটিভলি এগোচ্ছে, হয়ে যাওয়ার চান্স 98%। এর চেয়ে ভালো খবর আর হয় না, তাই বাড়ির সবার জন্য মিষ্টি নিলাম। তাই বলে 10 কেজি? হ্যাঁ, এমনিতে অনেক লোকজন, তার উপর বিয়ে বাড়ি। একটা অটোতে উঠে পড়লাম আমরা 2জন যাত্রী মাত্র। বাবরিওয়ালা বলল, রিজার্ভ যাব। সে এবার আমার মুখোমুখি বসলো। শস্য বাতাসে মনটা ফুরফুর হয়ে উঠতে শুরু করেছে। কিছুদূর এগোতেই ধান ক্ষেতের পাশে একটা চায়ের দোকানের সামনে অটো দাঁড় করাতে বলল সে। আমাকে বলল, নামুন। অটো চালককেও ডেকে নিয়ে এসেছে। রাস্তার দুপাশে বিস্তৃত সবুজ ধান ক্ষেত। এমন সুন্দর জায়গায় বসে চা খেতেও শান্তি। 1 কাপের জায়গায় 2 কাপ চেয়ে নিলাম আমি। চা খেতে খেতে অটো চালকের সঙ্গে বাবরিওয়ালার গল্প করছিল।
চা শেষে আমাকে জিজ্ঞেস করলো, পান খাবেন মিস মীরা? আমি হ্যাঁ সূচক মাথা ঝাঁকালাম। সে একটা পানের খিলি এনে দিল আমার হাতে। সেটা মুখে দিয়ে চিবোতে চিবোতে আমি রাস্তার সৌন্দর্য উপভোগ করছি। হঠাৎ সে পাশে দাঁড়িয়ে বলল, সুন্দর না জায়গাটা? তার চেয়েও বড় কথা, এই মুহূর্তটা সুন্দর, তাই? আমি অদ্ভুত এক অনুভূতির আস্বাদনে বিমোহিত হয়ে আছি। কি সুন্দর দক্ষিণা বাতাস, ধান খেতে দোল দিয়ে যাচ্ছে, যত দূর চোখ যায় শুধু ফসলের ক্ষেত। এমন জনমানবহীন জায়গায় চায়ের দোকান দেওয়ার ভাবনা কোত্থেকে আসে মানুষের? সে যাই হোক, আজকের এই দিনটা আমার জীবনে স্মরণীয় একটা দিন হয়ে থাকবে। খুনসুটি, হাসি, অভিমান সবকিছুর ভিড়ে এই যে নিজের মতো কাটাতে পারা একটা দিন, এরকম দিন আমার জীবনে কখনো আসেনি। বাবার ভয়ে তটস্থ হয়ে থাকতে হচ্ছে না, মায়ের কথা শোনার ভয়ে নিজেকে সামলে রাখতে হচ্ছে না, আশেপাশে কেউ নেই আমাকে দেখার, কেউ নেই আমার কোনো কাজে নাক গলানোর। সম্পূর্ণ স্বাধীনতার স্বাদ বোধ হয় একেই বলে। আমি বাবরি চুলের দিকে তাকিয়ে বললাম, থ্যাংক ইউ, আজকের দিনটা আমি সারা জীবন মনে রাখবো। ওয়েলকাম, এবার যাওয়া যাক। নিশ্চয়ই। দাদু বাড়িতে ফিরে আমরা দুজন দুদিক দিয়ে প্রবেশ করলাম। মা এসে নানান প্রশ্ন, কিভাবে এলাম, কখন বেরিয়েছি, বাবার মিটিং সম্পর্কে, বাসার সব কিছু ঠিক আছে কিনা। আমি ধীরে ধীরে সব কিছুর উত্তর দেওয়া শেষ করতে বাবরি চুল এসে মাকে ডাকলো। মা বললেন, আসো ভেতরে। সে একে একে সব কিছুর বিশদ বর্ণনা মাকে শোনালো। মিটিংয়ের ব্যাপারে পজিটিভ আশ্বাস শুনে মা ভীষণ খুশি। কতক্ষণ বাচ্চাদের মতো আমার হাত ধরে চেপে বসে রইল। তারপর গেল বাবাকে ফোন করতে। বাবা ফোন রিসিভ করলেন না। বাবরি চুল আমার দিকে এক পলক তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আনমনে হেসে উঠলাম আমি। কিছুক্ষণ পর বাবার কল আসে। তিনি আবেগ মিশ্রিত কণ্ঠে বললেন, কাজটা হয়ে গেছে, আমরা ইনভেস্টমেন্ট পাচ্ছি। উনি চুক্তিপত্রে সই করে এসেছেন মাত্র। কথাটা শোনার সঙ্গে সঙ্গে সবার মধ্যে আনন্দের বন্যা দোল দিতে লাগলো। বাবরি চুল মিষ্টির প্যাকেটগুলো এনে মায়ের সামনে রাখলেন। মা অবাক হয়ে বললেন, এত মিষ্টি কেন রে বাবা? সবাইকে দিন। তারপর সে চলে যেতে উদ্যত হয়। মা ওকে ডেকে বললেন, তুমি দাও সবাইকে, আমি আসি। কিন্তু এতগুলো প্যাকেট খুলো না, 3-4টা প্যাকেট খোলো। বাবরি চুল ওয়ালা সামনে যাকে পাচ্ছে তাকে মিষ্টি খাইয়ে যাচ্ছে। সঙ্গে যোগ দিয়েছে মা। আমি দূর থেকে দেখছি আর খিলখিলে হাসছি। এমন সুন্দর মুহূর্ত আমাদের জীবনে খুব কমই আসে। কত কোটি টাকার প্রজেক্ট, সেটা বড় বিষয় না। বাবার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, এলাকার মানুষগুলোর কাজের সন্ধান হবে, এটাই সবচেয়ে আনন্দের। আজকে পাত্রপক্ষের বাসায় হলুদের আয়োজন ছিল। আমাদের বাড়ি থেকে সকলে গিয়েছিল হলুদের ডালা নিয়ে। আমি সেটা মিস করেছি বলে কাজিনরা আমার সামনে এসে আফসোস করছিল আমার জন্য। অথচ আমি যে অপার আনন্দের মুহূর্ত পার করে এসেছি তা কাউকেই বলতে পারলাম না, বলা সম্ভব না। রাতে বিয়েবাড়ির উঠোন জুড়ে ঝলমলে আলো জ্বলে উঠল। আলোয় ভেসে যাচ্ছে পুরো উঠান। একদিকে স্টেজে মেহেদির আয়োজন করা হচ্ছে। আজ কনের হাতে মেহেদি লাগানো হবে। সাউন্ড বক্স ছেড়ে দিয়ে নাচানাচি করছে বাচ্চা কাচ্চারা। বাড়ির মহিলারা বসেছে আদা রসুন নিয়ে। চারিদিকে ছড়িয়ে পড়েছে তাজা রসুনের ঘ্রাণ। এই ঘ্রাণটাই বিয়েবাড়িতে ভিন্ন এক আমেজ এনে দিয়েছে। বাবা ফিরলেন। বাসায় ঢুকে আমাকে জড়িয়ে ধরে বললেন, রাগ করেছিস মা, একা পাঠালাম বলে? আরে একদম না, কংগ্রেচুলেশন আব্বু, তুমি পেরেছ। আব্বুর চোখ দুটো ছলছল করে উঠল। তার গল্প শুনতে ভিড় জমিয়েছে সবাই। আমি আব্বুর পাশেই বসে আছি। প্রজেক্ট নিয়ে ওনার স্বপ্নের কথা বলতে গিয়ে হঠাৎ ওনার গলা ধরে এলো। পর মুহূর্তে স্বাভাবিক হয়ে গেলেন। হঠাৎ বাবা বাবরি চুলার নাম ধরে ডাকতে লাগলেন। ডাক শুনে এসে দাঁড়ালো সে। আব্বু সবার সম্মুখে ওকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিয়ে বললেন, আমার এই ছেলেটা আজকে আমার জন্য যা করেছে এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। জার্মান ভদ্রলোক ওর কথা শুনি মুগ্ধ। আলাদা করে কাগজে চোখে ফেলেনি। ও এত সুন্দর করে লোকটাকে সব বুঝিয়েছে, আমি কি বলবো। মিটিংয়ে যারা উপস্থিত ছিল সবাই তোমার খুব প্রশংসা করেছে আমার কাছে। বাবা বাবরি চুলকে পাশে দাঁড় করিয়ে সবাইকে বললেন, ও খুবই দুর্দান্তভাবে উপস্থাপনা করেছে সব কিছু। শুধু কি কথাবার্তা, ওর পুরো আয়োজনটাই ছিল অবাক করার মতো। ভোরবেলা এখান থেকে গিয়েও পুরো অফিস ধুয়ে মুছে ক্লিন করেছে। তাজা ফুল এনে টেবিলে রেখেছে। পুরো অফিসের লুক চেঞ্জ করে ফেলেছে সোনার ছেলেটা আমার। গিয়ে দেখে অফিস যেন আমার না, পুরো বড় কোম্পানির অফিসে চলে আসছি মনে হচ্ছিল। তারপর আবার খাবারের আয়োজন, কত হরেক রকমের নাস্তার আয়োজন করেছে। জার্মান ভদ্রলোক তো নাস্তা খেয়ে কুল পায় না। মঞ্জির আবার ওনাকে বুঝিয়ে বলে এই নাস্তার নাম কি, এর ইতিহাস।
ভদ্রলোক এতটাই মুগ্ধ হয়ে গেছে, সব মিলিয়ে কি আর বলবো। সবাই বাবরিওয়ালার প্রশংসা করতে আরম্ভ করলো। কি অদ্ভুত, আমি এমন লাজে রাঙা হয়ে যাচ্ছি কেন? লজ্জায় কারো দিকে তাকাতে পারছি না। আমি শুধু মুগ্ধ হয়ে আমার বাবার আনন্দটাই দেখছি। বাবরি চুলের এই সমস্ত কৃতিত্ব যেন আমারই কৃতিত্ব। মনে হচ্ছে আমার নিজের মানুষ এত কিছু করেছে, এটা আমার জন্য গর্বের, অথচ সে এখন আমার কিছু হয়নি। আমি লজ্জা ঢাকতে রুমে চলে আসলাম। গানের মিউজিক কিছু সময় বন্ধ ছিল, আবার চালু হয়েছে। জানালা দিয়ে ঝিলমিল আলো এসে পড়েছে রুমে। আমি সেই আলোয় বসে ভাবতে লাগলাম, আমার জীবনটা হুট করে এমন সুন্দর হয়ে উঠল কেমন করে। খানিকক্ষণ পর ছোট চাচার সঙ্গে দেখা। চাচা আমাকে বললেন, তোর বাবাকে বলেছি, মীরা বলেছে তোর সঙ্গে এ ব্যাপারে কথা বলে দেখবে। কি বলেছ? যেন তোকে আমার সঙ্গে যেতে দেয়, এখানে কেউ তোকে কোনো স্বাধীনতা দেয় না, এসব বলেছ? হ্যাঁ, তুইও তো বলেছিস এসব আমাকে। কখন বললা? গতকাল রাতে। রাতে? ও শিট, কী হলো মীরা? আমি আর কিছুই বলতে পারলাম না, দ্রুত বাবাকে খুঁজতে বেরিয়ে পড়লাম। বাবা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। চাচার মুখে এসব শুনে কি বাবা আজ আমাকে বাবরিওয়ালার সঙ্গে আসতে পাঠিয়েছে? আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হতে লাগলো। বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না, উনি বাজারে গিয়েছেন, এলাকার লোকেদেরকে জানাতে হবে খবরটা। এত আনন্দের মাঝেও আমার অপরাধ বোধ আমাকে ঘিরে রাখলো। হয়তো বাবার কাছে এটা তুচ্ছ ঘটনা, কিন্তু আমার বড্ড অনুতাপ হচ্ছে। যেই বাবা আমাকে কোনো দিন কারোর সম্মুখে যেতে দেয় না, সে আমাকে বাবরিওয়ালার সঙ্গে এতদূর পথ আসার অনুমতি দিয়ে দিল। যতই বিশ্বস্ত হোক, বাবার এক রাতে এত পরিবর্তন হবার কথা না। আমি নিশ্চিত আমার ইউরোপ চলে যাওয়ার বায়নার কারণেই বাবা আজকে এমনটা করেছেন। মন খারাপ করে এক কোণে বসে আছি, সেখানে এসে উপস্থিত ঝিকি আর মিকি। দুজনেই মুখের সামনে এসে আমাকে চেপে ধরল। আপু, এখন যাবা কোথায়? সারাদিন তোমাকে পাইনি, এবার বলো ছেলেটাকে। আমি পড়লাম মহামুসিবতে। ছেলেটা কে সেটা আমি কি জানি? আমি তো মিথ্যে বলেছিলাম, তবে সেটা তো আর ওদেরকে বলা যায় না। বললাম ছেলেটার মেসেজ ডিলিট করে দিয়েছি আমি। সে কি, কেন? ফাউল কাজে সব। ওই ছেলে মিকির যোগ্য না, সেজন্য আমাকে একবার দেখাবা না? মিকি আফসোস করতে লাগলো, যেন ছেলেটা যেমনই হোক একবার দেখতে পেলে ওর ভালো লাগতো। আমি মুস্কি হেসে বললাম, এত দুঃখ করার কিছু নেই, কাল বিয়েতে অনেক ছেলে আসবে, কেউ না কেউ ঠিকই পছন্দ করবে তোকে। মিকি বিরক্ত হয়ে বলল, ধুর, ছেলের আইডির নাম কি বলো ছিল? ভুলে গেছি। তুমি একটা জাতা আপু। ঠিক আছে, তোর খুব ভালো, এখন যা এখান থেকে। রাগ করো না আপু, ছেলেটা কালকে নিশ্চয়ই আসবে। হলুদে যে এসেছিল, বিয়েতে সে আসবেই। কালকে ওকে দেখলে তুমি চিনবে না। আমি হাসি গোপন করে বললাম, কেন চিনব না? আমি 10 বছর আগে দেখা মানুষকেও মনে রাখতে পারি। আমার ব্রেইন অনেক শক্তিশালী। জিকি বলল, কত শক্তিশালী বোঝা হয়ে গেছে আমাদের, সামান্য নামই মনে রাখতে পারো নাই, আবার 10 বছর পরে চেহারা মনে রাখবে? হে হে হে, চাপাবাস। আমি ধরা খাওয়ার অপবাদ সইতে না পেরে বললাম, তোরা বিরক্ত করিস না আমাকে, তাহলে কিন্তু কালকে আমি ছেলেটাকে চিনল তোদেরকে দেখাবো না। আমার সঙ্গে ভালো আচরণ কর, আমি তোদের বড় বোন। এরপর দুজনে খানিকটা নরম হলো। মিকি ফিসফিস করে বলল, আপু, তুমি কি শিওর ওই ছেলে আমাকে পছন্দ করেছে? ঝিকিকে করে নাই? তোকেই করেছে। ও কিভাবে আমাদের নাম জানলো? আমরা 2 বোন সেম ড্রেস পরেছিলাম, আমাদেরকে বাড়ির মানুষে আলাদা করতে পারে না, সেখানে ও কিভাবে পারবে? উফ, এত কৈফিয়ত দিতে পারবো না। ওর সঙ্গে কথা হলে ওকেই জিজ্ঞেস করিস কিভাবে তোকে আলাদা করেছে। যারা মনের মানুষ তারা সব পারে, শুধু একটা, তোর 1000টা কপির ভেতরে তোকে আলাদা করতে পারবে যে এটাই মিকি। মিকিকে দেখলাম লজ্জায় লাল হয়ে উঠেছে। ওর লজ্জারে এদিকে আমি বিবাহের আলাপ ঠিক হবার পরেও এত লজ্জা পাইনি। এজন্যই বাবরিওয়ালা বলেছে আমার মাঝে মেয়েলি স্বভাব নেই। মেয়েলি স্বভাবের দেখেছো কি? কালকে দেখাবো মেয়েলি স্বভাব কাকে বলে। শাড়ি পরে এমন সাজ দিব, মাথা ঘুরে উল্টে পড়ে যাবা তুমি। শুধু তাই না, এখন থেকে বড়দের মতো আচরণও করব। আজ বিয়ে, সকালবেলা ঘুম ভাঙলো মায়ের ডাকে, কনেকে নিয়ে পার্লারে যেতে হবে। রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই উঠতেও দেরি করে ফেললাম। মা খুব তাড়া দিচ্ছেন তাড়াতাড়ি উঠে সব গুছিয়ে নেওয়ার জন্য। বাসার বাড়ি একটা মাইক্রো বাস এসে অপেক্ষা করছে আমাদের জন্য। মেজো চাচি আর আমি কনেকে নিয়ে যাব। গাড়িতে ওঠার মুহূর্তে বড় চাচা বললেন, একজন ছেলের সঙ্গে নিয়ে যাও। আমার চাচাতো ভাইদেরকে খুঁজে পাওয়া গেল না, ফোন দিয়েও কাউকে পাওয়া গেল না।
ফুপুর বড় ছেলেকে ঘুম থেকে ডেকে নিয়ে আমাদের সঙ্গে যেতে বলে। সে খুব বিরক্ত হয়ে বলল, মেয়েদের সঙ্গে গিয়ে আমি কি করব? ছোট দুলাভাই নাচতে নাচতে এসে দাঁড়ালেন। চাচি আমাকে ফিসফিস করে বললে, এর চেয়ে আমার চাচাকে নিয়ে গেলেই পারতাম, তোমার চাচাকে। মেজো চাচি কোনো এক অদ্ভুত কারণে আমার দুলাভাইদেরকে পছন্দ করে না। মেজো চাচির বয়স কম, অল্প বয়সে শাশুড়ির একটা ওনার পছন্দ না, অথচ আজকে ওনার জামাইদের তালিকায় আরও একজন যুক্ত হতে চলেছে। আমি দুলাভাইকে বললাম, আপনি এখানে থাকুন, বিয়ে বাড়িতে কত কাজ, এগুলো সামলান, আমরা একাই যেতে পারবো। বড় চাচা পাশেই ছিলেন, উনি আবারও বললেন, একা কেন যাবে? কোনো কিছু প্রয়োজন হলে পার্লার থেকে বের হয়ে তোমরা আবার বাইরে যাবা, দাঁড়াও। তাশরিফকে কল দিছি, তাশরিফও ফোন রিসিভ করলো না। এমন সময় ভ্যান গাড়ি থেকে নামলো বাবরি চুলালা, দুই হাতে এক গাদা বাজার সদে একটা বিশাল বস্তা ভ্যান চালকের সঙ্গে ধরাধরি করে নামিয়ে বাড়ির ভেতর রেখে আসতে গেল। চাচাজন মুগ্ধ হয়ে বললেন, এই ছেলেটা এত কাজের, আমাদের একটা ছেলেও যদি ওর মতো হতো। এই মীরা, তোমরা ওকে নিয়ে যাও। আমি অবচেতন মনে পুলকিত বোধ করলাম। সেই পুলকের রেশ আমার সচেতন মনেও ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো। গাড়ির সিটে বসে গুনগুন সুরে গান গাইতে লাগলাম। আমি দেখলাম বাড়ির ভেতর থেকে শার্টের হাতা গোটাতে গোটাতে বাবরি চুল ভ্যানের দিয়ে যাচ্ছে। বড় চাচা ওকে ডাক দিয়ে গাড়িতে উঠতে বলায় সে ভ্যান চালকের সঙ্গে কথা বলতে গেল। আমি গাড়িতেই বসে খেয়াল করলাম সে ভ্যান থেকে একটা বড় ব্যাগ তুলে ভ্যান চালকের কাঁধে দিল। যতই তাকে দেখছি মুগ্ধতা ক্রমশ বাড়ছে আমার। সাধারণত এই বয়সী একটা ছেলের মাঝে এত দায়িত্ববোধ থাকে না। পার্লারে পৌঁছাতে খুব বেশি সময় লাগলো না। আমাদেরকে নামিয়ে দিয়ে বাবরি চুল চাচিকে বলল, আন্টি আমি বাড়িতে যাই, ওখানে উপস্থিত থাকলে ওরা রান্নাটা ভালো করে করবে। আপনাদের কিছু লাগলে আমাকে জাস্ট একটা কল দিলে আমি দ্রুত হাজির হব। মেজো চাচি বললেন, বাড়িতে কাজ করার অনেক মানুষ আছে, অনেক তো করলে আজকের দিনটা না হয় এনজয় করো। বাবরি চুল হতবাক হয়ে তাকিয়ে চাচি বললেন, তুমি গাড়িতে বসে ওয়েট করো, কিছু লাগলে আমি ডাকবো। সারা রাত জেগে এটা সেটা কাজ সামলছ, উঠেছ ভোরবেলা, এখন গাড়িতে বসে কিছুক্ষণ ঘুমিয়ে নাও তো বাচ্চা। বাবরি চুল খানিকটা বিব্রত বোধ করছে, মৃদু হেসে বলল, আমার যে কাজ ফেলে বসে থাকতে ভালো লাগে না, ওখানে থাকলে একটা না একটা কাজ তো করে দিলেই ভালো হতো। অত ভালো দেখতে হবে না বাপু, অনেক দেখেছ, আজকে বিয়ের আনন্দটা একটু উপভোগ করো। আচ্ছা শোনো, তোমার যে জামায় দাগ লেগে গেছে, বিকেলে পরের জন্য ভালো ড্রেস এনেছ? বাবরি চুল খানিকটা ইতস্তত বোধ করে বলে, হ্যাঁ আছে, পাঞ্জাবি তোলা আছে। তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে একটা গিফট দিতে চাই, তুমি কিছু মনে করবে? না না, তার প্রয়োজন নেই আন্টি। আরে চুপ করো তো, তুমি এখন মার্কেটে যাও, পছন্দসই একটা ব্লেজার কিনবে আর একটা জমকালো পাঞ্জাবি। আজকের অনুষ্ঠানে পাঞ্জাবি পরতে পারো, আর বউ ভাতে যাওয়ার সময় ব্লেজার পরে যাবে। তুমি কি মাইন্ড করবে এতটুকু গিফট নিতে? বাবরি চুল বেশ অপ্রস্তুত বোধ করছে, লজ্জিত হাসি দিয়ে বলে, এসবের কোনো প্রয়োজন নেই, থ্যাঙ্কস। আমাদের জন্য তুমি এত কিছু করলে, আর আমি আন্টি তোমাকে সামান্য একটা উপহার দিতে চাই, সেটা তুমি নেবে না? সে অপ্রস্তুত ভঙ্গিতে একবার আমার মুখের দিকে তাকিয়ে একবার চাচির মুখের দিকে তাকাতে লাগলো। চাচি আমাকে বললেন, মীরা তোর এখানে কোনো কাজ নেই, আমি মাইশের সঙ্গে আসি, তুই ওকে গিয়ে মার্কেটে নিয়ে যা, দেখে শুনে ভালো দেখে শপিং করবি, আর হ্যাঁ নিতে না চাইলে জোর করে নিয়ে দিবি। চাচি আমার হাতে ওনার পার্সটা দিয়ে মাইশাকে নিয়ে পার্লার ভেতর প্রবেশ করলেন। আমি লাজুক হেসে বললাম, এত লজ্জাপর কিছু নেই, আপল তো আমাদের ফ্যামিলির ছেলে, তাই না? সে হত্যচকিত মুখে আমার দিকে তাকালো। আমি লজ্জায় পড়ে গেলাম। আবার মাইন্ড করবে না তো, মুখ ফসকে এই কথাটা কেনই বা বলতে গেলাম আমি, ধুর। বাবরি চুল আমাকে বোঝানোর চেষ্টা করলো, এসবের কোনো প্রয়োজন নেই মিস মীরা, আপনি আন্টিকে বুঝিয়ে বলুন। আমার ওপর যে দায়িত্ব দেয়া হয়েছে সেটা আমাকে ঠিকঠাক পালন করতে দিন। এখন কি মার্কেটে যাবেন নাকি আমি হাত ধরে টেনে নিয়ে যাব? সে চমকে উঠে বলল, যাবো। দুজনে পাশে একটা শপিং মলে চলে এলাম। ছেলেদের পোশাক সম্পর্কে আমার ধারণা কম, তবে বাবরি চুল যেটাই পরে সেটাতেই সেকে সুন্দর লাগে তাকে। সুন্দর মানুষের এই একটা সুবিধা, আলাদা করে পোশাক পছন্দ করার বালাই নেই। তা জোরপূর্বক আমি একটা ব্লেজার ট্রায়াল দিতে বললাম। তাকে ব্লেজারে এত চমৎকার দেখাচ্ছে যে আমি চাই সে এটা আগামী 365 দিনই পরে থাকুক, ঘুমের সময় পরে থাকুক, ওয়াশরুমে পরে যাক, এটা যেন কখনো গা থেকে না খোলে। সে ভুরু নাচি জিজ্ঞেস করলো, কি সুন্দর, নিয়ে নিন। ব্লেজারটা প্যাকেট করে দিল। আমি তাকে অনুরোধ করলাম আর একটা ব্লেজার ট্রায়াল দেওয়ার জন্য। সে ভুরু কুচকে জানতে ছিল, কেন দিন তো, এত কথা বলছেন কেন? এটা তো নিয়েছে, আরেকটা পড়ুন দেখি কেমন লাগে।
আমি একজনের জন্য কিনবো। কার জন্য? সে কি আমার সাইজের? হ্যাঁ, সে আপনি। সে কিছু বলার আগে আমি তাকে ঠেলে ট্রায়াল রুমে পাঠিয়ে দিলাম। তারপর কাউন্টারে গিয়ে আমার নিজের পার্স থেকে বিল পরিশোধ করে দিলাম। আমার তো উচিত নিজের হবু বরকে মানানসই জামা কাপড় গিফট দেয়া, যাকে যেটাতে বেশি ডেশিং লাগে তাকে তো সেটাই সবসময় পরা উচিত। আমরা যে প্যান্টটা কিনেছি সেটা আমেরিকান কোম্পানির, সাইজে কয়েক ইঞ্চি লম্বা হয়ে গেছে। মার্কেটের 5 তলায় দর্জির কাছে এলাম প্যান্টের সাইজ ঠিক করতে। দর্জি মাপ নিয়ে আমাদেরকে বললেন 15 মিনিট বসুন। বাবরিসুল আমাকে বসিয়ে রেখে আশেপাশে হাঁটাহাঁটি করে এলো। আমি তার ব্লেজারের ব্যাগ কোলে নিয়ে বসে আছি। জানি না কেন জীবনে প্রথমবার কারোর জন্য কেনাকাটা করে আমার এত আনন্দ হচ্ছে। বাবরিসুল বলল, চলুন চা কফি কিছু খেয়ে আসি, ওপরে একটা কফি শপ আছে। তাকে অনুসরণ করলাম। আমি ভেতরে ভেতরে আনন্দে ঝলমল করছি। আমি এখনো একটুও সাজগোজ করিনি। খানিকটা আফসোস হচ্ছে, সে কারণে মনে হচ্ছে আসার আগে বেশ একটা সাজ দেওয়ার দরকার ছিল। রুপটপ কফি শপ, চারপাশে খোলামেলা, জায়গাটা ছোট হলো সিমসাম গোছানো। বাবরিসুল বললেন, আপনি যা খেতে চান অর্ডার দিন, আমি নামাজ পড়ে আসি, দ্রুত চলে আসবো। আচ্ছা। সে চলে গেলে আমি ছাদের রেলিং ধরে দাঁড়ালাম। নিচে মেন রোড, গাড়ির হর্নের শব্দ কানে আসছে, কফির কড়া সুঘ্রাণ আর এলোমেলো বাতাস আমার হৃদয়ে সুখের অনুসরণ তুলছে ক্রমশ। ওপর থেকে দেখতে পেলাম রাস্তার পাশ দিয়ে বাবরিসুল দ্রুত পদে হেঁটে যাচ্ছে। অদূরে একটা মসজিদ, সেখানে যাচ্ছে সে। আমি মন্ত্রমুগ্ধের মতো তার হেঁটে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকি। হঠাৎ করে মানুষটা আমার এত আপন হয়ে উঠল, ক্ষণিকের জন্য তাকে অপরিচিত মনে হয় না, যেন 1000 বছর ধরে আমাদের পরিচয়, আমাদের কথোপকথন, একসাথে পথ চলা। সম্পূর্ণ নতুন একটা মানুষের জন্য এমন অনুভূতি কেন হচ্ছে আমার? সে ফিরে এলো কিছুক্ষণ পরে। 2 কাপ কফি আর ডোনাট অর্ডার দিলাম। মুখোমুখি দুটো চেয়ারে বসলাম দুজনে, মাঝখানে ছোটোখাটো একটা টেবিল। সে ব্যস্ত ভঙ্গি নিয়ে মোবাইলে কিছু একটা করছে। এক পর্যায়ে ফোন রেখে আমাকে বলল, এরকম বিয়ের অনুষ্ঠানে কখনো থাকার সৌভাগ্য আমার হয়নি। আসলে আমাদের ফ্যামিলি একটা ব্রোকেন ফ্যামিলি। আব্বু মারা গেছে অনেক বছর আগে, বছর 4 আগে আম্মুও। আমি ভাইয়ার সংসারে বেড়ে উঠেছি, সেভাবে ফ্যামিলির মানুষদের সঙ্গে বোঝাপড়া তৈরি হয়নি কখনো। আপনার পরিবারটা অত সুন্দর, আর বিশেষ করে দাদাবাড়িতে সবাই এত আন্তরিক। যৌথ পরিবারের আনন্দ আমি এখানেই প্রথম অনুভব করলাম। একটা বিয়ে বাড়িতে সবাই কত আনন্দ করছে, এটা আমার লাইফে বেস্ট এক্সপেরিয়েন্স। আমি অবাক হয়ে তার কথাগুলি শুনছিলাম। সেই কথাগুলো বন্ধ করতে আমি কোনো কিছু না ভেবেই বলে ফেললাম, আমাদের বিয়েও দাদাবাড়িতে আয়োজন করব। আমাদের বলতে আপনার বিয়ে? আমি হয়ে গেলাম। গোটা জীবনে এত লজ্জায় কখনো পড়িনি। লজ্জায় ইচ্ছে করছে টেবিলের নিচে মাথা ঢুকিয়ে দেই। তাকে বিষয়টা বুঝতে না দিয়ে বললাম, হ্যাঁ, আমার আর আমার বরের বিয়ে, রোহানের বিয়ে। আমরা 2 ভাই বোন দাদাবাড়িতে বিয়ের প্রোগ্রাম করব। অনেক মজা হবে, তাই না বলেন? আপনার কি বিয়ে ঠিক হয়ে আছে নাকি? না, সেরকম কিছু হয়নি, এমনি বললাম। জন্মেছি যখন, বিয়ে তো একদিন হবেই। যখন হবে তখন দাদু বাড়িতে এসে প্রোগ্রাম করব। সে মুখ টিপে হাসতে হাসতে বলল, ঠিক বলেছেন, জন্মেছেন যখন, বিয়ে একদিন হবেই। বিয়ে নিয়ে এত আগ্রহের কারণ? বয়ফ্রেন্ড আছে মনে হচ্ছে? না, ওসব ছাতার মাথা আমি রাখি না। আমি আজ পর্যন্ত এই মনে কাউকে জায়গা দিই নাই। একদম আমার বিবাহিত বর হবে আমার প্রথম বয়ফ্রেন্ড। ভালো। কফি চলে এসেছে অনেকক্ষণ আগে। আমি বিব্রতকর পরিস্থিতি এড়াতে কফির মগে ঘন ঘন চুমুক দিতে লাগলাম। সে জানতে ছিল আমার কোন ফ্লেভারের আইসক্রিম পছন্দ। আমি ফ্লেভারের নাম বলতেই উঠে গিয়ে একটা আইসক্রিম এনে দিয়ে বলল, সেদিন আঙ্কেল আইসক্রিম এনে আপনাকে খুব ডাকাডাকি করছিল, তখন মনে হলো আইসক্রিম আপনার অনেক পছন্দ। হ্যাঁ, অনেক বেশি। বাচ্চাদের তো এসব পছন্দ হবেই। আমি আজ ঝগড়ার মুডে নেই, তাই কিছু না বলে মুচকি হাসলাম। আইসক্রিম শেষ করে ফিরে এলাম পার্লারে। গাড়িতে শপিং ব্যাগগুলো রেখে ভেতরে যাবে এমন সময় সে বলে উঠল, মিস মীরা। জি। কিছু না, বলুন। না, কিছু না। আমি জানি না কেন আমার বুকটা ধুকপুক করে উঠল। দ্রুত পদে পার্লারে প্রবেশ করলাম আমি। মেজোসাসি ছুটে এসে আমাকে ধরে জানতে ছিলেন, কত দূরে গেল? কি তোমাদের গল্পটা? মানে তোমার ইয়ে? আমাদের মাঝে কোনো ইয়ে নেই চাচি, এসব বাহানা আমাকে শুনিও না মীরা। তোমাকে আমি ছোট থেকে চিনি। তোমার আচরণ, গলার টোন, চোখের চাহনি সব কিছুই আমার চেনা। তোমার চোখে মুখে প্রতিটি পদক্ষেপে তোমার শরীর জানান দেয় তুমি ওর প্রতি কতটা দুর্বল।
আমি যেন খানিকটা স্তব্ধ হয়ে পড়লাম। এত করে চেষ্টা করার পরেও যদি সবাই বুঝে যায় তার প্রতি আমার দুর্বলতা, তবে তো বিপদ। আমি চাই না কেউ আমার মনের খবর পড়তে পারুক, অন্তত বাবরিওয়ালা তো নয়ই। এই মুশকিল থেকে কিভাবে নিজের উদ্ধার করব আমি? মেজো চাচি মুচকি এসে বললেন, আচ্ছা টেনশন করো না, এরকম হয়ই জীবনে। প্রথম যখন কোনো মানুষ আসে তখন আসলে কোনো লজিক কাজ করে না। সে আশেপাশে আসলেই ভালো লাগে, অথচ একটু দূরে গেলে অস্থিরতায় যান বের হয়ে যায়। এসব খুবই কমন সিমটম। কিসের সিমটম? প্রেমে পড়ার। যা বলে লাভ নেই মীরা, তুমি এই হাসো, এই কাঁদো, এই আনমনে গুনগুন করো, আমার এই অভিমানে ফেটে পড়ো। এসব কখন হয় বলো তো? যখন কেউ প্রেমে পড়ে তখন। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে লাজুক স্বরে বললাম, এত দ্রুত আমি কারো প্রেমে পড়ে যাবো এটা কোনোদিন ভাবিনি। আমার ভালো লাগছে না, ইচ্ছে করে একটা বক্সে ঢুকে বসে থাকি। মেজো চাচি হাসতে হাসতে বললেন, এরকমই হয় বুঝলে। তোমার চাচার সঙ্গে প্রথম আলাপ হওয়ার পর আমারও এমন হয়েছিল। আহা, সে কি ফিলিংস! খেতে পারি না, ঘুমাতে পারি না, সারাক্ষণ অস্থির অস্থির লাগে। যাকে দেখলে আবার সব ঠিক হয়ে যায়, সেই অনুভূতি অমূল্য। জগতের কোনো অনুভূতির সঙ্গে এর মিল নেই। এই অনুভূতি জীবনে শুধু এই মৌসুমেই হয়, প্রেমে পড়ার মৌসুমে। এরপর যখন সম্পর্ক হয়ে যায় তখন আর এতটা ফিলিংস থাকে না। যাকে মিনা তুমি সাজবে না? না, আমার অবশ্য খুব ইচ্ছে ছিল সাজগুজ করবো বলে বাসা থেকে মস্ত বড় ব্যাগে সমস্ত জুয়েলারি, পারফিউম, এমনকি জুতা পর্যন্ত নিয়ে এসেছি, যাতে গাড়ি থেকে নেমে বাসায় ঢোকার সময় সবাই হাই হয়ে যায়, মনে হবে নায়িকা দীপিকা পাডুকোন আসছে। কিন্তু না, চাচির মুখে এসব কথা শোনার পর আমার বড্ড মুড সিং হচ্ছে। সাজসজ্জা তো দূরের কথা, কারোর সামনে যেতে ইচ্ছে করছে না। চাচি খুব জোরাজুরি করলেন আমাকে পার্টি মেকআপ লুক ক্রিয়েট করার জন্য, কিন্তু আমার মোটেও সাজতে ইচ্ছে করছে না। সাজগোজগুলো সবাই ধরে নেবে, আমি তার জন্য সেজেছি। যদি সেটা সত্য কথা, কিন্তু আমার একদমই এই সত্যিটা মানুষকে দেখে বেড়াতে ইচ্ছে করছে না। আমি বললাম, সাদা জামা পরে ভূতের মতো ঘুরে বেড়াবো? নো মেকআপ। ভূতেরা মেকআপ করে মীরা? মানুষ সাজলে অনেকেই বলে তোমাকে ভূতের মতো লাগছে, না সাজলে কিন্তু এই কথা কেউ বলে না। তাহলে তুমি বলছো ভূতেরাও সাজে? মানুষ ভূতের মতো সাজে, তাহলে কি আমার ভূতের মতো সাজুগুজু করা উচিত? মেজো চাচি হাসতে হাসতে বললেন, তুমি জাস্ট হালকা কিছু করো। এই যে বললো নো মেকআপ, এটাই করো। নো মেকআপ লুক, আলিয়া ভাটের মতো লাগবে তোমাকে। আমি মনে মনে বললাম, দীপিকা থেকে আলিয়া ভাট কার জন্য? বাবরিওয়ালা কি কোনোভাবে রণবীর কাপুর? ভাবতে আমার হাসি পেয়ে গেল। মেজো চাচি আমার জামা কাপড় বের করে জোরপূর্বক আমাকে সাজতে বসিয়ে দিলেন। একেবারে সামান্য মেকআপ করলাম, যতটুকু না করলে নয়। শুধু চোখ দুটোকে সাজালাম আর গায়ে হালকা ব্লাশ। আয়নায় তাকে দেখি নিজেকে আমার নায়িকার চেয়েও বেশি সুন্দর লাগছে। না, এসব ঠিক না। সাজগোজ করতে না চাইলেও একটা মেয়েকে কেন এত সুন্দর লাগতে হবে? মাইশাকে বউয়ের সাজে অসম্ভব সুন্দর লাগছে। ওর হাত ধরে খানিকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে নাচানোর চেষ্টা করলাম। মাইশা বলল, খুব নার্ভাস লাগতেছে আমার। খপ করে মেজো চাচির হাত ধরে মাইশা বলল, তোমাদেরকে ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না চাচি? তুমি সবসময় আমার বড় বোনের মতো আমার পাশে ছিলা। আই লাভ ইউ চাচি। মেজো চাচির চোখ দুটো কান্নায় ভরে উঠল। মাইশাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন উনি। মাইশা চোখ মুছতে ব্যস্ত হয়ে বলল, এত দামি মেকআপ ধুয়ে ফেলিও না তোমরা। কান্নাকাটি বিদায়ের জন্য জমিয়ে রাখো প্লিজ, এখন চলো। আমি পার্লার থেকে বের হয়ে গাড়ির দিকে যত অগ্রসর হতে লাগলাম, আমার হৃদয় স্পন্দন তত বাড়তে লাগলো। মনে হচ্ছে ঠিকমতো হাঁটতেই পারছি না। মাইশা কীভাবে বধূর সাজে নিজেকে শক্ত রেখেছে আমি জানি না। বাবরি চুলের মুখোমুখি হতে আমার ভয়ঙ্কর রকম লজ্জা লাগছে। টুপ করে গাড়িতে উঠে বসলাম আমি। বাবরি চুল আশেপাশে নেই, না থাকাই শ্রেয়। অন্তত শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারবো। খানিকক্ষণ পর শেষে চাচিকে জিজ্ঞেস করলো, আন্টি চা খাবেন? খুব ভালো হয়, এই মুহূর্তে এক কাপ চাই দরকার ছিল আমার। সে ছুটে গিয়ে সবার জন্য চা নিয়ে আসলাম। আমি বসেছি একদম পিছনের সিটে। আমার চায়ের কাপটা চাচি এগিয়ে দিলেন। এখনও তার সঙ্গে আমার চোখাচোখি হয়নি। বাড়িতে এসে গাড়ি থেকে নামার সময় সে আমাকে পেছন থেকে ডেকে বলল, এটা নিলেন না? ফিরে দেখি ব্লেজারের ব্যাগটা। আমি বললাম, এটা আপনার জন্য। মানে? সাকসেসফুলি প্রজেক্টটা ডিল করার জন্য আমার তরফ থেকে গিফট। ভাই, আপনাদের সমস্যা কি? আমাকে সবাই গিফট দিচ্ছেন কেন? আমি কি দেখতে পথ শিশুদের মতো? আমি উচ্চস্বরে হেসে উঠলাম। হাসি যেন থামছেই না আমার। সে দু হাতে দুইটা ব্লেজার ব্যাগ নিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আমি যখন বিশেষ কিছু করব তখন আপনিও আমাকে গিফট দিবেন। সদ্বোধ, সুন্দর লাগছে আপনাকে। আমি চমকে উঠলাম। মনে হলো দম বন্ধ হয়ে আসবে আমার। এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না, দ্রুত চলে এলাম সেখান থেকে।
মায়ের পুরনো দিনের এক বান্ধবী মিনু খালা। বহু বছর পর আন্টিকে দেখে আমি সালাম জানালাম। আন্টি আমার হাত দুটো ধরে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের মীরা একদম পরীর মতো দেখতে হয়েছে। খালা, আপনি পরী দেখেছেন? হা হা হা। সোনমের কথা, পরী কথাটা শুনলে একটা অসম্ভব সুন্দর চেহারা আমাদের সামনে ভেসে ওঠে। এই জন্য দেখতে হয় না রে মা। ও আচ্ছা, আমি অসম্ভব সুন্দর না, সম্ভব সুন্দর। ভারী দুষ্ট আছিস যে, এখনও ভেবেছিলাম বদলে গেছিস। না, এখনও সেই ছোট্ট মীরার স্বভাবটাই রয়ে গেছে। মিনু খালার সঙ্গে ছোটোবেলায় আমার গভীর সম্পর্ক ছিল। আমরা তখন গ্রামে থাকতাম। খালার বাড়িটা আমাদের বাড়ির পাশেই ছিল। মা আর মিনু খালা একসঙ্গে পড়েছে। ভাগ্যক্রমে দুই বান্ধবীর পাশাপাশি বিয়ে হয়। আমি মিনু খালার আদরের নয়নমণি হয়ে গেলাম। খালার একটা ছেলে ছিল আয়মান, আমার চাইতে 3 একের বড়। বেশিরভাগ সময় খালা আমাকে বাসায় নিয়ে রাখতেন, নিজের ছেলের সঙ্গে আমাকে ভাত খেয়ে দিতেন। আমি আর আয়মান খালার মাথাটা পাগল করে দিতাম। আমরা শহরে চলে আসার পর সম্পর্কে ভাটা পড়েছে, তবে এখনও মার সঙ্গে খালার যোগাযোগ হয়। ওনারা ফোনে গল্প করেন অনেকক্ষণ ধরে। আমি খালার থেকে বিদায় নিয়ে রুমের দিকে পা বাড়লাম। হঠাৎ শুনি মিনু খালা মাকে বলছেন, তোর মেয়েটাকে আমাকে দিয়ে দে রে, ওকে আমি পুতুলের মতো করে সাজিয়ে রাখবো। আমি থমকে দাঁড়ালাম। মা মৃদু হেসে বললেন, মীরা, ওর বাবার চোখের মণি, এক পলক আড়াল হতে দেয় না ওর বাবা। আমি ওকে মাথায় তুলে রাখবো রে, আয়মানের বউ করে আনতে দে আমাকে প্লিজ, তোর 2টা পায়ে পড়ি। মীরাকে দেখে আমার আর মন মানছে না রে, আমার আয়মান খুব ভালো ছেলে। মা বললেন, ওর বাবা তো মীরার জন্য এমন কাউকে আনবে যাকে আমাদের বাড়ির সাথেই রাখতে পারবে, মীরাকে শ্বশুর বাড়িতে যেতে দিবে না ও। আমি কি ভাইয়ের সঙ্গে কথা বলে দেখবো রে, তুই একটু বুঝিয়ে বলবি? আজকালকার দিনে কেউ ঘর জামাই রাখে না, মীরার আলাদা সংসার হবে, ভালো হবে না সেটা? তুই আমাকে দিয়ে দে তোর মেয়েটাকে, ওকে বড় ভালো রাখবো আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমি ঘর থেকে চলে এলাম। অজান্তে আমার ভেতরে এক ধরনের চিন্তার ছায়া এসে পড়ল। পাত্রপক্ষ চলে এসেছে, তাদেরকে বরণ করতে আমরা সবাই গেট আটকে দাঁড়িয়েছি। মিষ্টিমুখ ও শরবত খাইয়ে টাকা আদায় করা হবে, তারপর তাদেরকে বাড়িতে প্রবেশের অনুমতি। আমাদের দাবি ছিল 10,000, কিন্তু মাত্র 2,000 টাকা দিয়ে পাত্রপক্ষ হাই হট্টগোল শুরু করে দিল। বাড়ির মুরব্বীদের আদেশে আমরা গেট ছেড়ে দিয়ে সরে এলাম। ঝলমলে আলো আর বাড়ি ভর্তি মেহমান, বিয়েবাড়ির আমেজে ভরপুর। সবগুলো ঘরে গিজ গিজ করছে মানুষ। গ্রামবাসী মহিলারা দল বেঁধে এসেছে বরকনেকে দেখার জন্য। হঠাৎ খেয়াল করলাম বাবরিসুল আমার দেয়া ব্লেজারটা পড়েছে। আজকে অসম্ভব ব্যস্ত সে। এই বিয়েবাড়িতে যেখানে সবাই আনন্দে মশগুল, সেখানে উনি সব কিছু ঠিকঠাক আছে কিনা সেদিকটা নিয়ে ব্যস্ত। এই যেমন বরপক্ষের কোনো সমস্যা হচ্ছে কিনা, নিমন্ত্রিত অতিথিদের খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে কিনা, সব দিকেই তার খেয়াল। বিয়ে পড়ানোর আয়োজন শেষ হতে মিষ্টি খাওয়ার ধুম পড়ে গেল। বাবরিসুল আমার সামনে মিষ্টির প্যাকেট নিয়ে হাজির। আমি হাত পেতে দাঁড়ালাম, সে আমার হাতে একটা মিষ্টি দিয়ে দাঁড়ালো। বললো, এরপর আপনার বিয়েতে মিষ্টি বিতরণ করতেছে। আমি মুখ বাঁকা করে বললাম, শখ কত? শখ থাকা কি দোষের? আপনি এরপর বিবাহযোগ্য কন্যা, তাছাড়া আপনার আজকে একটা প্রস্তাব এসেছে শুনলাম। কার কাছে শুনেছেন? শুনেছি, ছেলেটাকেও দেখলাম। একজনকে? আমি তো শুনেছি আমার 2 জনের সঙ্গে বিয়ের আলাপ চলছে। আরেকজনকে দেখিনি শুনে খারাপ লাগলো। বাবরিসুল এবার খানিকক্ষণ ভুরু কুঁচকে বলল, আমি শুধু আয়মান নামের একজনকে দেখলাম, আরেকজন কি এখানকার? সেটা বলা যাবে না, খুঁজে বের করুন। আরে বলে ফেলুন। খুঁজে বের করুন দেখি। আমি মিষ্টি নিয়ে ওর সামনে থেকে আড়ালে চলে এলাম। এরপর লুকিয়ে লুকিয়ে মিষ্টিটা খেয়ে শেষ করেছি। এমন সময় শুনলাম মিষ্টি কম পড়েছে। এলাকাবাসী অনেকে দাঁড়িয়ে আছে আশেপাশে। বরপক্ষ যা মিষ্টি এনেছে তা শেষ, এবার কি হবে? বাবরিসুল গতকালের মিষ্টিগুলো ফ্রিজে রেখে দিয়েছিল, সে ওই মিষ্টিগুলো বের করে এনে সবার মাঝে বিতরণ করলো। সবাই প্রশংসা করতে লাগলো ওর। ছেলেটা গতকাল 10 কেজি মিষ্টি আনায় সবাই ওকে কত কথা শুনিয়েছে, অথচ ওর সেই মিষ্টিগুলো এখন সম্মান বাঁচালো। সবার মুখে এমন প্রশংসা শুনে আমি মনে মনে ব্যাপক খুশি। বরপক্ষের সঙ্গে অনেক অল্প বয়সী ছেলেপেলে এসেছে। জিকে আর মিকে অনেকক্ষণ যাবত আমার পিছে ঘুরছে। মিকিকে কোন ছেলেটা পছন্দ করছে সেটা জানার জন্য আমি ওদেরকে এনিয়ে বিনিয়ে এড়িয়ে যাচ্ছি। এবার আর পারলাম না। হঠাৎ মিকি আমার হাত ধরে টেনে নিয়ে গেল। আঙ্গুল লুচি একটা ছেলেকে দেখে বললো, ওটা না। আমি কি বলবো বুঝতে পারছি না, চুপ করে আসছি। মিকি বলল, ছেলেটা আমার দিকে বারবার তাকাচ্ছে। ও, ওটা কি না? দেখ, এসব ছেলে তোর সঙ্গে যায় না, তুই আরও বেটার কাউকে ডিসার্ভ করিস। এজন্য আমি বলতে চাচ্ছি না আমার ছেলেটাকে পছন্দ হয়নি। সময় যতই গড়াতে লাগলো, সবার মনে যেন বিষাদ ভর করলো এসে। আনন্দ ঘন বিয়েবাড়িটা মুহূর্তেই অবসন্নতায় আচ্ছন্ন হয়ে পড়ল। কনে বিদায়ের কথা ভেবে সবে মনমরা হয়ে গেছে। আমি চেষ্টা করছি চাচা চাচিদের খানিকটা আনন্দমুখর রাখার।
তাতে লাভ হলো না খুব একটা। বড় চাচা গালে হাত দিয়ে অন্ধকার ঘরে বসে আছেন। আমি চাচার সামনে বসে অনেক কিছু বলার চেষ্টা করলাম। তিনি এতে আরও আবেগপ্রবণ হয়ে বললেন, আমার মেয়েটা আজকে থেকে চলে যাবে রে মা, আমার ঘর অন্ধকার করে দিয়ে আমার মা চলে যাবে। এমন কথায় স্বাভাবিকভাবেই নিজেকে ধরে রাখা যায় না। আমি অশ্রুসিক্ত চোখে বললাম, চাচা কষ্ট পাবেন না, আপু অনেক ভালো থাকবে, দোয়া করুন ওর জন্য। আপনি কাঁদলে আপু কিভাবে যাবে বলেন? মারে আমার বুক ছিঁড়ে যায়, আমার মেয়েকে কিভাবে আমি আরেকজনের হাতে তুলে দিব রে মা? কন্যাদায়গ্রস্ত পিতার কষ্ট অনুভব করার শক্তি আমার নেই। কথা বলতে বলতে আমারই গলা ধরে আসলো। এই বিষাদ আমাদের পুরো বাড়ি ছেয়ে ফেলল আজ। সকলের কান্নার শব্দ, হাহাকার আর তীব্র মনকষ্টের ভেতর দিয়ে কনের বিদায় সম্পূর্ণ হয়ে গেল। চলে গেল আয়শা, যেই বাড়িটা এই কয়েকদিন ধরে সবচেয়ে আনন্দের, আলোকিত আর হৈহুল্লোড় নিয়ে মেতেছিল, সেই বাড়িটাই আজকে হয়ে উঠল গ্রামের সবচেয়ে শান্তশিষ্ট বিষাদময় বাড়ি। সবাই চুপচাপ, বাইরের আলোগুলো মলিন হয়ে জ্বলছে। রাতের আধার আজ পুরোপুরি গ্রাস করে ফেলল মণ্ডল বাড়ির আঙিনা। পরদিন সকালে ঘুম ভাঙল বেলা করে, রৌদ্রোজ্জ্বল দিন। উঠে দেখি পোলায়ের ঘ্রাণে চারিদিকে মমা করছে। গতকালের কিছু পোলাও বুটের ডাল বেঁচে গিয়েছিল, সেগুলো এখন গরম করা হয়েছে। বিয়েবাড়ির এই রয়ে যাওয়া বাসি পোলাও আর বুটের ডাল আমার বড্ড পছন্দ, খুব আয়েশ করে খেলাম আমি। গত রাতের বিষাদ এখন অনেকটাই ফুরিয়ে গেছে সবার মাঝে। বাইরে এসে দেখি সমস্ত প্যান্ডেল গেট আলোকসজ্জায় খুলে ফেলা হচ্ছে। বিয়ে শেষ, এসব আর থাকবে কেন ভাবতে আমার মনটা কেমন করে যেন উঠল। যেদিন এসব প্যান্ডেল আর লাইট লাগানো হচ্ছিল, সেদিন আনন্দটাও হচ্ছিল সীমাহীন। মেহমানরা অনেকেই চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। বেশি রাত হওয়ায় যারা যেতে পারেনি তারা এখন বেরিয়ে যাচ্ছে, কেউ বা ব্যাগপত্র গোছাচ্ছে। আজকের দিনটাও আমার জন্য বিষণ্ণতার। আনন্দগুলো এভাবে বিলীন হয়ে যাওয়া আমার মনে মেনে নিতে কষ্ট হয়। মন ভালো করতে সমবয়সী ভাই বোনদের বললাম, চলো আমরা ঘুরতে যাই। আমার প্রস্তাবটা সবার বেশ পছন্দ হলো। অতি উৎসাহে আমরা দল বেঁধে গ্রাম ঘুরতে বের হলাম। 1 কিলোমিটার হেঁটে গেলে একটা নদী আছে, আমাদের উদ্দেশ্য সেখানে যাওয়া। পথে যেতে যেতে গ্রামের অনেকের সঙ্গে দেখা হলো, সবার সঙ্গে কুশলাদি বিনিময় করলাম। কোনো এক অদ্ভুত কারণে গ্রামের মানুষরা আমাকে ভীষণ পছন্দ করে। চলতি পথে দেখা হয়ে গেল বাবরিসুলের সঙ্গে। ফুফাতো ভাইয়ের সঙ্গে একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। আমি বাদে আমার দলের সবাই ওদেরকে বলল, তোমরা যাবা নাকি আমাদের সঙ্গে? ওরা অতি উৎসাহে আমাদের সাথে যাওয়ার জন্য পা বাড়ালো। আমি জানি না কেন আমার মনটা অসম্ভব ভালো হয়ে গেল। এই ছেলেটা আশেপাশে এলেই কেন আমার এত ভালো লাগে। গায়ের ছোট্ট নদী, নদীটা খুব বড় নয়, শান্ত সরু এক নদী। পানি একদম পরিষ্কার, নিচের বালু পর্যন্ত দেখা যায়। হাওয়া আস্তে আস্তে বইছে, দুই পাড়ে কাশবনের ডগাগুলো দুলে দুলে যেন গান গাইছে। আমাদের কারো হাতে চিপসের প্যাকেট, আবার কারো ফোন বের করে ছবি তুলছে। হাসাহাসিতে চারিদিকটা মুখর হয়ে উঠল। খালি পায়ে বালুর উপর দিয়ে হাঁটতে হাঁটতে ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়লাম। হাতে থাকা জুতো জোড়া অজান্তেই দিয়ে দিলাম বাবরিসুলকে। ছবি তোলা শেষে আবারও হাঁটা ধরলাম, পেছনে ওরা হৈ হুল্লোড় করছে। আমার পাশে দাঁড়িয়ে বাবরিসুল, আমি মৃদু স্বরে বললাম, এই নদীটা না দেখলে মনে হয় ছোট্ট করে কেউ আঁকাকি করে রেখেছে, কত শান্ত। গ্রামে আসলে মনটাই অন্যরকম ভালো হয়ে যায়। হঠাৎ সবাই মিলে পানি ছিটানো শুরু করলো। ছোট্ট নদীর সেই ঠান্ডা পানি গায়ে লাগতে হাসির আওয়াজ বেড়ে যায় আমাদের। ওদের পানি ছিটাছিটি থেকে খানিকটা দূরে সরে এলাম। ইশারায় ডাকলাম বাবরিওয়ালাকে। দুজনে হেঁটে গিয়ে দাঁড়ালাম নদীর বাঁকে। বাতাসে কাশফুল দুলছে, ওপাশে নদী তীরে সবজির ক্ষেত। এখানে এসে মনটা অন্যরকম হয়ে গেছে আমার। আজকে মিসমিরাকে খুব শান্ত মনে হচ্ছে নদী দেখে। না, বিয়েবাড়ির ওপর একটা মায়া পড়ে গেছে। বিয়ে শেষ, আমেজটা উধাও। বাড়িটা কেমন মনমরা হয়ে গেছে, ভালো লাগছে না কিছু। বাবরিসুল হেসে বলল, তুই ইমোশনাল হলে চলে? আপনার খারাপ লাগছে না? না, যার বিয়ের জন্য এত আয়োজন, তার বিয়েটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে, এটা তো আনন্দের ব্যাপার। আমি কেন মন খারাপ করে থাকবো? আমি অবাক হলাম। কত পরিপক্ক চিন্তা ভাবনা, অথচ আমি এভাবে ভাবিনি কখনো। এই জন্যই সবার চোখে আমি এখনো ছোট, অপরিণত। হঠাৎ খেয়াল করে দেখি তার হাতে আমার জুতো জোড়া। আমি লাজুক হেসে জুতোটা চেয়ে নিলাম। অজান্তেই বেশ অধিকার খাটানো শুরু করেছি ভেবে একশট হেসে নিলাম। ফেরার সময় গ্রামের কাঁচা রাস্তাটা যেন আরও মধুর হয়ে উঠল। পায়ের নিচে শুকনো মাটির হালকা খসখস শব্দ, গাছেদের ফাঁক দিয়ে হালকা কমলা রোদ গায়ে এসে লাগছে।
সবাই নিজেদের মতো গল্প করতে করতে হাঁটছে, কিন্তু আবার মনটা শান্ত নদীর মতো। বাবরি চুলওয়ালা একদম কোনায়। কিন্তু আশ্চর্যের বিষয়, যখনই আমি আর চোখে তাকাচ্ছি দেখি সেও আমার দিকে তাকাচ্ছে। আমাদের চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে দুজনেই হালকা চমকে গিয়ে আবার চোখ সরিয়ে নিচ্ছি। এই ক্ষণিকের ছোট্ট মুহূর্তটা আমার জীবনে হাজার কথার চেয়ে বেশি উষ্ণ মনে হলো। বাড়ি ফিরলাম আনন্দ নিয়ে। দাদুভাই টঙের ওপর বসে হাওয়া খাচ্ছেন। আমি আসা মাত্রই পাশে বসেছি। বাবরিওয়ালা এসে বসলো। মীরা, আপনি একটু এখান থেকে যান, দাদুর সঙ্গে আমার কথা আছে। বাবরিওয়ালার চোখে মুখে কাঠিন্যতা। আমি কোনো প্রশ্ন করলাম না, ইচ্ছাকৃতভাবে দেরিও করলাম না, উঠে চলে এলাম। টঙের পাশে একটা খড়ের গাদা, তার আড়ালে এসে দাঁড়ালাম আমি। তাদের কথোপকথন শুনতে ইচ্ছে করছে। বাবরিসুল দাদুভাইকে বেশ সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করলে, একটা কথা শুনেছি, ওটার সত্যতা আমাকে বলুন। কোন কথা শুনেছ? আমার নাকি মিস মীরার সঙ্গে বিয়ে? আমি চমকে উঠি, কথাটা সে আবিষ্কার করে ফেলেছে। কয়েক সেকেন্ড চুপ থেকে দাদুভাই বললেন, ঠিক শুনেছ। আমার বিয়ে আর আমি জানি না? বাহ, কখন ঠিক হলো? মীরার বাপের সঙ্গে কথা বলতে হবে দাদুভাই, ও তোমাকে বলবে। শুধু ভালো সময়ের অপেক্ষা করছিল। আর বলার দরকার নেই, আমি আঙ্কেলের মুখের ওপর কিছু বলতে পারবো না। আপনি ওনাকে জানিয়ে দিবেন আমার পক্ষে মিস মীরাকে বিয়ে করা সম্ভব না। হৃৎপিণ্ডটা যেন হুট করে একেবারে থেমে গিয়ে আবার জোরে ধাক্কা দিল। মাথায় কয়েক সেকেন্ডের জন্য শূন্যতা নেমে আসে আমার। কিছু বুঝতে পারি না, কিছু শুনতেও পারছি না। চারপাশের সমস্ত শব্দ যেন মাইল দূরের মতো লাগে। শুধু আমার নিজের নিঃশ্বাসের শব্দটাই অস্বাভাবিক জোরে শোনা যায়। মনে হয় যেন নিজের শরীর ওজনই নিচে পড়ে যাবে। বুকের ভেতরটা ধকধক করতে থাকে আর মাথায় গরম একটা তরঙ্গ উঠে পুরো শরীরকে ধাক্কা দেয়। সত্যি সে আমার হবে না? চারপাশ থেকে বাতাস যেন আমার কানে এসে চিৎকার করে বলে যায়, সে আমার ছিলই না কোনোদিন। খড়ের গাদার আল থেকে ধীরে ধীরে সরে এলাম। পা দুটো যেন আমার নয়, মাটিতে পড়ছে ঠিকই, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। মাথার ভেতর কেবল একটা কথাই ঘুরছে, আমার পক্ষে মিস মীরাকে বিয়ে করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? এই প্রশ্নটা বুকের ভেতর কাটার মতো বিঁধে আছে। আমি ঘরে ঢুকে শুয়ে পড়লাম। দরজা ভেজানো থাকলো। চোখ বন্ধ করলেই বাবরিসুলের মুখটা ভেসে উঠছে। নদীর ধারে এত কোমল মুহূর্ত আমাদের, সে মানুষটা হঠাৎ এমন অপরিচিত হয়ে গেল কেন? বুকের ভিতর জমে থাকা কান্নাটা আর ধরে রাখতে পারলাম না। বালিশে মুখ গুজে নিঃশব্দে কাঁদতে লাগলাম। কেউ যেন শব্দ শুনতে পায়, এই ভয়ে কান্নাটাও চেপে রাখার জোরালো চেষ্টা। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল মীরা, মায়ের গলা। চোখ মুছে দরজা খুললাম। মা তাকিয়ে বুঝে ফেললো কিছু হয়েছে, কিন্তু কি জিজ্ঞেস করলো না, শুধু পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিল। এই স্পর্শটা পেতেই বুকের ভেতর বাঁধ ভেঙে গেল আমার। মা, সব কিছু কেন এমন হয়? কি হয়েছে তা তো জানি না, আমি নিজেও জানি না আমার কি হয়েছে, কিন্তু খুব বেশি কষ্ট হচ্ছে মা। ছেলেটা তোকে কিছু বলেছে? আমার ওকে ভালো লাগে মা, অসম্ভব ভালো লাগে। আমি তোমাদের কারণে ওকে আপন ভাবতে শুরু করেছিলাম। ওর প্রতি আমি অনেক দুর্বল হয়ে পড়েছি। তাহলে সমস্যাটা কোথায়? ও আমাকে বিয়ে করবে না, নিষেধ করে দিয়েছে। বা চুপ করে রইলেন খানিকক্ষণ। তারপর শুধু একটা দীর্ঘশ্বাস শোনা গেল। আমি মায়ের সঙ্গে পেয়ে কান্না করার খানিকটা সাহস পেলাম। সজোরে কেঁদে ফেললাম আমি। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর জন্য অনেক ভালো ভালো সম্বন্ধ আসে, কান্না করিস না, তোর জীবন অনেক ভালো কেউ আসবে। কিন্তু বাবরিচুল আমার জীবনের প্রথম পুরুষ মানুষ হয়েছে, আর কাঁদিস না, সবাই শুনলে কি বলবে? এই বিষয় নিয়ে কাউকে কিছু জানার দরকার নেই। উঠে গোসল করে রেডি হয়, গাড়ি চলে আসবে। কিভাবে যাবো আমি? এত ক্ষতবিক্ষত হৃদয়, কোথাও যাওয়া যায় না। কিন্তু মা আমাকে টেনে উঠিয়ে দিলেন, জোরপূর্বক পাঠালেন গোসল সারতে। ওয়াশরুমে ঢুকে শার্ট ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলাম আমি। এই কান্নার শব্দ কারো কানে যাবে না। আমি জানি না নিজেকে কেন এতটা তুচ্ছ মনে হচ্ছে, কেনই বা এতটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে আমি। বৌভাতে যাওয়ার প্রস্তুতি চলছে পুরো বাড়ি জুড়ে, চারপাশে উৎসবের ব্যস্ততা, অথচ আমার মনটা যেন বিষাদের চোরাবালিতে আটকে আছে। মা এসে কোনো কথা শোনার সুযোগ না দিয়ে জোর করে জামাটা পরিয়ে দিলেন। আমার চোখে মুখে আপত্তির ভাষা ছিল, কিন্তু মুখ খুলে কিছু বলার শক্তি পাইনি। যেতে হবে, না চাইলেও যেতে হবে। আজ আমি কোনো ঝামেলা করলে পুরো বাড়িতে এই ঝামেলার আগুন ছড়িয়ে পড়বে। এরপর সবাই মিলে গাড়িতে উঠলাম। গাড়ি চলতেই সমবয়সীরা হাসি ঠাট্টা, গান, গল্পে মেতে উঠল।
তাদের আনন্দের শব্দে ভরে গেল গাড়ির ভেতরটা, ঠিক যেন পিকনিকে যাচ্ছি আমরা, কিন্তু আমার জানালার পাশে বসে বিষাদের অথই সাগরে ডুবে আছি আমি। হইহুল্লোড়ের মাঝখানেও আমি একা ধুধু মরুভূমিতে হারিয়ে যাওয়া এক শিশুর মতো ডুকরে মরছি। যেন এই যাত্রাটা শুধু গাড়ির নয়, আমার মনেরও, যেখানে আনন্দ থেকে অনেক দূরে অচেনা এক শূন্যতার দিকে এগিয়ে চলেছি। গাড়ি থেকে নামতে আমাদেরকে বরণ করে নেওয়া হলো। সবাই উৎসব মুখর পরিবেশে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছে। আমাদেরকে বসতে দেওয়া হলো ড্রয়িং রুমে। টেবিলের ওপর কয়েক গ্লাস শরবত, সবাই হামলে পড়লো সেগুলোর ওপর। আমার কোনো নড়াচড়া নেই। এক পর্যায়ে মেজো চাচি এসে জিজ্ঞেস করলেন, মা মীরা, কি হয়েছে তোমার? মা, কিছু না চাচি, আমাকে বলবে না? আমি স্তব্ধ হয়ে রইলাম। আমার ক্ষতটা কাউকে দেখাতে ইচ্ছে করলো না। জোরপূর্বক চেষ্টা করলাম মুখে হাসি টেনে আনার ভান করে। আমিও খুব উল্লাসিত। এই অভিনয় চলতে লাগলো কতক্ষণ। ছেলেমেয়েরা একসঙ্গে বের হয়েছি, ঘুরছি আশেপাশে। হঠাৎ বাবরিওয়ালার সঙ্গে দেখা। আমি তাকে না দেখার ভান করে চলে এলাম অন্যদিকে। অথচ এইটুকু প্রচেষ্টায় আমার ভেতরটা যেন একেবারে ভেঙে খান খান হয়ে গেল। সারাটা সময় আমি হাসি খুশি থাকার অভিনয়টাই করে গেলাম। কারোর সঙ্গে কথা বলেছি, কারো প্রশ্ন উত্তর দিয়েছি। ঠোঁটে লেগে থাকা হাসিটা একবার ছুঁড়ে ফেলিনি। বৌভাত শেষ হলে আমরা মাইশাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। পথ জুড়ে জানালার বাইরে তাকিয়েছিলাম, যেন বাহিরের অন্ধকারটাই আমার ভেতরের অবস্থা জানে শুধু। বাড়িতে ফিরে শ্বাস খুলে রাখতে শরীরটা বেশ হালকা লাগলো। বিছানায় গায়ে দিতে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বালিশে মুখ গুজে কান্না চেপে ধরলাম। ঘর জুড়ে মানুষের উপস্থিতি। কেউ ইতিমধ্যেই ঘুমিয়ে পড়ছে, কেউ কেউ আলো নিভিয়ে শোবার আয়োজন করছে। হালকা কথাবার্তা, পায়ের শব্দ, নিঃশ্বাসের আওয়াজ, সবই চলছে স্বাভাবিকভাবে। আর আমি বিছানার এক কোণে শুয়ে শুধু কাঁদছি। চোখের পানি বালিশে ভিজে আসছে। বুকের ভেতরের ভার কোথাও নামছে না। এত মানুষের ভিড়ের মাঝে আমি অসম্ভব একা হয়ে পড়লাম। এভাবে খানিকক্ষণ থাকতে পারলাম না। আমি নিঃশব্দে উঠে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। উঠোন থেকে খানিকটা দূরে কয়েকটা আম গাছ দাঁড়িয়ে, সেখানে এসে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলাম। জায়গাটা অন্ধকার, এখানে দাঁড়িয়ে কাঁদলে কেউ টের পাবে না। হঠাৎ আমার ঠিক কানের কাছে একটা আওয়াজ। চমকে ঘাড় ঘুরাতে দেখি বাবরি চুল। এত রাতে সেইখানে কেন? আমি চোখ মুছতে ভুলে গেছি। কি অবাক চোখে তাকিয়ে বলল, মিস মীরা। আমি চলে আসতে উদ্যত হলে সে ডাকে, দাঁড়ান, কি হয়েছে আপনার? আপনি এখানে কেন? আমি চুপ করে রইলাম। সে বলল, বলুন, কে আপনাকে কষ্ট দিল? আমি অদ্ভুত চোখে তাকালাম তার দিকে। চোখাচোখি হলো। বুকের ভেতর কিছু একটা ধক করে উঠল আমার। অস্থিরভাবে এদিক সেদিক তাকাতে লাগলাম। মানুষ ব্যথার কারণ হয়েও কেন সেটা নিজে টের পায় না। সে আরও কাছে এসে জানতে চাইল, প্লিজ বলুন, কেউ কিছু বলেছে আপনাকে? আপনি যান এখান থেকে, কেউ দেখলে মাইন্ড করবে, তাতে আপনার কিছু যায় আসে মীরা? আমি শান্ত। বাবরি চুল ভুরু কুঁচকে ফেলল। মীরা, কিছু একটা তো হয়েছে, আমাকে বলা যাবে? বিরক্ত করছেন কেন আমাকে? আপনার জন্য কি কেউ কাঁদতেও পারবে না নাকি? আর কাঁদলে কাঁদছে, আপনাকে কেন বলতে হবে? বাবরি চুল এবার কয়েক পা পিছিয়ে গেল। বলল, আপনার গা ঢাকা ওড়না দিয়ে বোঝা যাচ্ছিল না এটা কে। এত রাতে অন্ধকারে এখানে কেউ থাকার কথা না। এই জন্য আমি কাছ থেকে দেখতে এসেছিলাম। আপনি কাঁদছেন, তাই মনে হলো কথা বলা দরকার। কেন মনে হলো কথা বলা দরকার? মিস মীরা, আপনাকে আমি অসম্ভব স্নেহ করি। স্নেহ করেন? কেন? কে চেয়েছে আপনার স্নেহ? আমি কি কখনো বলেছি আপনি আমাকে স্নেহ করেন? আর স্নেহ শব্দটাই বা কেন আসছে? আমি কি 2-3 বছরের বয়সী বাচ্চা? বাবরিওয়ালা চুপ করে রইল, তাকালো আমার চোখের দিকে। এই দৃষ্টি আমি সহ্য করতে পারি না, না পারি গ্রহণ করতে, না পারি উপেক্ষা করতে। জ্বলে পুড়ে ছারখার হয়ে যাই। আর কোনো কথা না বলে আমি দ্রুত পদে সেখান থেকে চলে এলাম। অদ্ভুতভাবে খেয়াল করলাম আমার কান্না কমে গেছে। আর কিছুক্ষণ ওর ওপর রাগ ঝাড়তে পারলে হয়তো কান্নাটা পুরোপুরি কন্ট্রোলে চলে আসতো। পরদিন সকালে উঠে শুনি বাবরি চুল শহরে চলে গেছে। তার কারণে কষ্ট পাচ্ছি ঠিকই, তবুও তার প্রস্থান আমার বুকের ভিতর সীমাহীন শূন্যতা এনে দিল। মা বলেছে আমরা আর একদিন পরে বাসায় ফিরবো। ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নিচ্ছি। দাদুবাড়ির প্রতি একটা মায়া জন্মেছে আমার। বিয়ের অনুষ্ঠান ধুমধাম সবার সঙ্গে কাটানোর সময় আর বাবরি চুলের আশেপাশে থাকা, সব মিলিয়ে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলি এই বাড়িতে তৈরি হয়ে থাকলো। বাবরি চুল আমার জীবনে থাকবে না, কিন্তু এই বাড়িতে যতবার আসবো তার স্মৃতিগুলো আমাকে এভাবেই পড়াবে।
ছোট চাচাকে আবারও গিয়ে ধরলাম আমি তার সঙ্গে ইউরোপে যেতে চাই, যে কোনো কিছুর মূল্যে হোক আমাকে যেন উনি তার কাছে নিয়ে যান। চাচা আমাকে বললেন, নিয়ে যাব, তোর বাবার সঙ্গে কথা হচ্ছে, নিয়ে যাব মা তোকে। চাচার এই আশ্বস্তটুকু আমার স্বস্তির কারণ। বাবরি চুলওয়ালার থেকে অনেক দূরে চলে যাব আমি, আর কোনো দিন সে আমার দেখা পাবে না, কথা শুনবে না, তার আশেপাশেও আমার ছায়া পড়বে না, বেশ ভালো হবে। কয়েকদিন পর নিজের বাড়িতে এসে আমার প্রথমেই সেদিনের স্মৃতি মনে পড়ে গেল। বাবরি চুল আর আমি দুজনেই ক্ষণিকের জন্য এখানে ছিলাম। আমি তাকে ভেবেছিলাম সিনেমার নায়ক। তার রুমে ফেলে আসা মোবাইল, এসব স্মৃতি থেকে আমি মুক্তি চাই, আমি আমার আগের জীবনে ফিরে যেতে চাই। কিন্তু যা চাই তা কি কখনো হয়? আমি ধীরে ধীরে একটা মূর্তিতে পরিণত হলাম মনে হচ্ছে। সারাদিন রুমে থাকি, ভার্সিটিতে যা বন্ধ করে দিয়েছি, খাওয়া দাওয়ার জন্য বের হই না। মা ডাকতে ডাকতে হয়রান হয়ে এসে রুমে ভাত দিয়ে যান। কয়েকদিনের অনিয়মে চেহারা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি জানি না কেনই বা এমন হয়ে গেলাম, কারোর সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করে না। আমি জানি না বাবরি চুল আমার বাসার নিচতলায় এখনও থাকে কিনা, তার ব্যাপারে আমার কারোর সঙ্গে কথা বলে একটু রুচি হয়নি। মাঝে মাঝে গেট খোলার শব্দে চমকে উঠে ভাবি, এই বুঝি সে আসলো, কিন্তু কখনো শুনি না তার গলার স্বর, কখনো যাই না তার সম্মুখে। স্বাভাবিক জীবনে ফিরতে হবে আমার। অনেকদিন পর ভার্সিটিতে এলাম, ক্লাসে মন বসলো না, তবে চেষ্টা করলাম মনটাকে শান্ত রাখার। বান্ধবীরা অবাক হয়ে জানতে ছিল, কি হয়েছে তোর, তুই এমন শান্ত হয়ে গেছিস কেন? আমি শুকনো এসে উত্তর দিয়ে, কিছু হয়নি, কি আবার হবে। এদের হঠাৎ মা আমাকে বললেন, তোর মিনু খালা তোর জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি কি তোর বাবাকে বলবো? আমি বিরক্ত হলাম, কেন? তোর এভাবে তিলে তিলে শেষ হয়ে যাওয়া আমি দেখতে পারছি না, আর তুই স্বাভাবিক জীবনে ফিরে আয়। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, স্বাভাবিক জীবনে ফেরার জন্য বিয়ে করতে হবে নাকি? আমি ক্লাসে যাওয়া শুরু করেছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মা বললেন, বিয়ের আগে ওরকম দু একটা ভালো লাগা সবার থাকে, এসব কিছু না, বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। বিয়ে না হলে তুই এই কষ্ট থেকে বের হতে পারবি না। আব্বু কি জানে বাবরি চুল যে না করে দিয়েছে? কিছু বলে না তোমাকে? প্রতিদিন জিজ্ঞেস করে তোর কথা। আমি বলি, মেয়ে ভালো আছে, তারপর একটা নিঃশ্বাস ফেলে। তোর বাবা মন খারাপ করেছে অনেক। ছেলেটা কি বাসায় থাকে না এখন? না, অফিসে থাকে। তোর বাবাকে নাকি বলেছে বাসায় থাকার চাইতে অফিসে থাকা ভালো, সামনে নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে, কাজ শুরু হলে আলাদা বাসা নিবে ও। মা চলে যায়, আমি স্তব্ধ হয়ে বসে থাকি। আমার হঠাৎ করে আবার ভীষণ কান্না এসে যায়। সে বাসায় থাকে না, আমার দুনিয়াটা আরও শূন্য হয়ে যায় হঠাৎ। সে সত্যি আমার ছিল না কখনো। মা শোনো, বলো, উনি কি জানিয়েছে কেন বিয়ে করতে পারবে না আমাকে? আমার সমস্যা কোথায়? সমস্যা তোর না, ওর নিজের। ওর জীবনে অনেক স্বপ্ন আছে যেগুলো পূরণ করার আগে ওর পক্ষে বিয়ে করা সম্ভব না। আর তাছাড়া আমরা যেরকম ভেবেছিলাম এই বাড়িতে রাখবো তোকে, কিন্তু ওর পক্ষে সেটা সম্ভব না। ও এই বাড়িতে জামাই হয়ে থাকতে পারবে না। মা চলে যান, আমার ভেতর খানিকটা আশার আলো যেন আবার দপ করে জ্বলে উঠলো। এই সমস্যার সমাধান তো করা সম্ভব। সে তার স্বপ্ন পূরণ করা অবধি আমি অপেক্ষা করতে পারবো। আর এই বাড়িতে না হয় না থাকা নাই হলো, মিনু খেলার প্রস্তাবে রাজি হলেও তো এই বাড়ি ছেড়ে যেতে হবে। এসব তো আমাদের মাঝখানে বাধা হতে পারবে না। শুধু এটাই যদি কারণ হয়, আমার অবশ্যই ওর পাশে থাকা উচিত। সব কিছুর আগে জানতে হবে এটাই কি একমাত্র কারণ, নাকি আরও কোনো বিশেষ কারণ আছে? তার জীবনে কি অন্য কেউ আছে, কিংবা আমাকেই তার পছন্দ নয়? ফেসবুকে ঢুকে বাবরি চুলওয়ালার নাম্বারটা বের করে ভাবছি কল দেবো কি না। সেদিন যখন ওর ফোন থেকে আমার নাম্বারে কল দিয়েছিলাম, নাম্বারটা সেদিনই সেভ করে রেখেছি। সারাদিন বারবার নাম্বারটা বের করে তাকিয়ে থাকি, কল দেব কি না সেই দোটানায় ভুগি। বরাবর মতো আমাকে এই চরম দ্বিধাদ্বন্দ্ব থেকে উদ্ধার করলেন বাবা। অনেকদিন পর রুম থেকে বেরিয়ে পুরো বাড়িটা ঘুরলাম। বাড়ির পাশে আমার নিজের হাতে লাগানো গাছগুলো যত্নের অভাবে মলিন হয়ে পড়েছে। পেছনে উঠোনে গিয়ে দাঁড়ালাম। আম গাছের ছায়া লম্বা হয়ে মাটিতে পড়েছে। গাছের নিচে বাবা চেয়ারে বসে আছেন, হাতে পত্রিকা, চোখে চশমা। পত্রিকা থেকে চোখ না তুলে জিজ্ঞেস করলেন, এত হাঁটাহাঁটি করছিস কেন? বাবার প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু আমি চমকে উঠলাম। উত্তর না দিয়ে উঠোনের মাটি দেখছিলাম। বাবা আর প্রশ্ন বাড়ালেন না। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎ বললেন, মানুষ যখন বারবার কোনো একটা জায়গায় আটকে থাকে, বুঝবি ওখানেই তার আশ্রয়। আমি চমকে তাকালাম। বাবা পত্রিকার পাতা উল্টাচ্ছিলেন, কিন্তু কথাটা আমার বুকের ভেতর এসে ধাক্কা দিল। বাবার চেয়ারে পাশে এসে মাটিতে বসলাম আমি। চেয়ারের হাতলে হাত রেখে বাবার দিকে তাকাই। বাবা নরম গলায় জানতে চান, তোর চেহারা দেখে স্বাভাবিক লাগছে না, কোনো কিছু নিয়ে টেনশনে আছিস? বল আমাকে।
তুমি সেটা জানো। কথাটা বলে আমি মাটির দিকে তাকালাম। বাবা পত্রিকা বন্ধ করে আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুই কি চাস আমি ওকে আসতে বলি, কথা বলি ওর সঙ্গে? আমি চমকে উঠলাম। এমন প্রস্তাবের জন্য প্রস্তুত ছিলাম না। বুকের ভেতর কেমন একটা ধাক্কা লাগলো। একদিকে অদ্ভুত স্বস্তি, অন্যদিকে অকারণ ভয়। বাবার চোখের দিকে তাকাতে পারলাম না। মাথাটা অসম্ভব নিচু করে মাটির দিকে তাকিয়ে রইলাম। একটা শুকনো কাঁঠাল পাতা উড়ে এসে আমার সামনে পড়লো। বাবা বললেন, ওকে কি বলবো, আমাকে বল। জানি না, আমি লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করলো আমার। অসম্ভব কষ্টে নীল হতে হতেও আজ লজ্জায় আমি একেবারে লাল হয়ে উঠলাম। কি যে করি, কি যে বলি, উঠে দাঁড়ানোর শক্তিটুকু পাচ্ছি না। বাবা বললেন, ঠিক আছে, আমি আজকে রাতে ওকে আসতে বলি। কি বলবো বল, সময় দিব? জানি না, বাবাকে ছেড়ে থাকতে পারবি তো? আমি কিছুই বলতে পারলাম না। উঠে বাবাকে জাপটে ধরলাম। বাবা আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বললেন, ভেবেছিলাম তোকে কখনো চোখের আড়াল করবো না, সবসময় চোখের সামনে রেখে দেব, কিন্তু এভাবে তো রাখতে চাইনি মা। তুই দুঃখ পেতে পেতে শেষ হয়ে যাবি। এই মুখ তো আমি সহ্য করতে পারি না। দেখ, ওকে ডাকি, তোরা নিজেরা কথা বলে দেখ। আমি এক দৌড়ে চলে আসি ঘরে। বাবার জন্য আমার অসম্ভব মন কেমন করছে। বাবা আমাকে কতটা ভালোবাসেন আমি জানি। আমার নিজেকে খানিকটা অপরাধী মনে হতে লাগলো। তার পছন্দের ছেলেকেই তো মনে মনে চেয়েছি, অথচ তবু মনে হচ্ছে বাবাকে যেন কষ্ট দিয়ে ফেললাম। বাবা তো বিষয়টা এভাবে চায়নি। ঘড়ির কাঁটায় রাত 9টা ছুঁই ছুঁই। আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা, ভয় নাকি উত্তেজনা ঠিক বুঝতে পারছিলাম না। হঠাৎ গেট খোলার শব্দ। খুব শব্দহীন পায়ে হেঁটে আসছে সে, যেন বাড়িটাকে বিরক্ত করতে চায় না। আমার নিঃশ্বাস আটকে এলো। বুকের ভেতর ধপধপ শব্দটা এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল সে বুঝি শুনে ফেলবে। আমি বড় করে শ্বাস নিচ্ছি নিজেকে শান্ত রাখার জন্য। বাবরিসুলকে ড্রয়িং রুমে নয়, বাবার রুমে আসতে বলা হলো। এরপর মা এসে আমাকে ডাকলেন। আমি একটু একটু করে বাবার রুমের দিকে যাচ্ছি, আর বুঝতে পারছি আমার হার্টবিট ক্রমশ বাড়ছে। একদম নিঃশব্দে বাবার রুমের দরজার পাশে এসে দাঁড়ালাম। মাথা তুলে কোনো দিকে তাকানোর দুঃসাহস আমার হলো না। বাবা ডাকলেন, আয় মা, এখানে আয়। বাবাকে টেনে নিলেন নিজের একদম কাছে। তিনি বসে আছেন বিছানায়, আর আমাকে তার পাশে বসালেন। অন্য পাশে বসিয়েছে বাবরিসুলকে। মাঝখানে বসে এমন শান্ত ভঙ্গিতে কথা বলছেন যেন আমরা তারই দুই স্নেহের সন্তান। এক মুহূর্তের জন্য তিনি আমাদেরকে দূরত্ব অনুভব করতে দিলেন না। বাবা বললেন, মীরা মা, আমি মঞ্জিরকে অনেক পছন্দ করি। আমার দেখা সবচেয়ে ভালো ছেলেও, এরকম কাউকে খুঁজছিলাম তোর জন্য। এখন সমস্যা হলো মঞ্জির বিয়ের জন্য প্রস্তুত না। ওর অনেক স্বপ্ন আছে, সেগুলো সে বিয়ের পরেও পূরণ করতে পারবে, এরকমই আশ্বাস ওকে দিয়েছে আমি। সংসারের বোঝা তোমাদের কারো উপরে আমি চাপিয়ে দিতে চাই না। আমি চাই তোমরা ভালো থাকো, যেভাবে তোমরা চাও সেভাবে ভালো থাকো। মঞ্জির তার স্বপ্ন পূরণ করবে, এতে আমার বা মেয়ের কারোরই বাধা আসবে না। তবু মঞ্জির প্রস্তুত না। সে জানে না এই প্রস্তুতি নিতে কতদিন সময় লাগবে তার, 1 বছর, 5 বছর কিংবা 10 বছর। এখন অপ্রস্তুত অবস্থায় কারোর উপর কিছু চাপিয়ে দেয় ঠিক না। আমি আমার জায়গা থেকে যা যা বলার সব বলেছি। এখন তোমরা দুজনে কথা বলো, নিজেরা বোঝাপড়ার মাধ্যমে একটা সিদ্ধান্ত নাও। আমরা কোনোটাতে কোনো নাই না। মাঝখান থেকে উঠে গেলেন, মাকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন রুম থেকে। আমি আর মঞ্জির পাশাপাশি। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি নিজেকে স্বাভাবিক করতে অসম্ভব লড়াই করে যাচ্ছি, তবু টের পাচ্ছি আমার নিঃশ্বাসের শব্দ দ্রুত আওয়াজ করছে। মিস মীরা। আমি চমকে উঠি, মাথাটা নিচু করতে করতে একদম গলার সঙ্গে লাগিয়ে ফেলি। মিস মীরা, আপনি অনেক নিষ্পাপ মনের একটা মেয়ে, অনেক লক্ষ্মী একটা মেয়ে। আমার জীবনের কোনো অংশেরই কোনো কিছুই আপনি জানেন না। আমি অনেক পোড় খাওয়া মানুষ। আমাকে দেখতে যতটা ইনোসেন্ট আর সুখী মনে হয়, আসলে আমি জীবনে বহু ঝড় ঝাপটা সয়ে আসা একটা ছেলে। আমি স্থির হয়ে আছি, একটু নড়ার সাহস পাচ্ছি না। পাশাপাশি দাঁড়িয়ে দুজন মানুষ, অথচ দুজনে কেউ কারো মনের খবর জানি না। সে বলল, আমার পড়াশোনার খরচ কেউ দিতে চাইতো না, ভাইয়েরা সবাই চাইতো আমি তাদের মতো মাঠে কাজ করে সংসারে হাল ধরি। আমি সব সময় বড় স্বপ্ন দেখে এসেছি, মানুষের বাসায় থেকে তাদের বাচ্চাদের পড়িয়ে নিজের পড়াশোনা চালিয়েছি। কিন্তু আমার জীবনে অনেক অপমানজনক অধ্যায় আছে। কত মানুষের খোঁটা, অপবাদ আর লাঞ্ছনা সহ্য করেছি এ জীবনে। গরিব হয়ে কেউ 2 পয়সার দাম দিত না। আমি সারা জীবন প্রতিজ্ঞা করেছি একদিন অনেক বড় হব। আমার কেরিয়ারের এখনও কিছুই শুরু হয়নি, বহুদূর যাওয়া বাকি। আমি সেই জায়গায় পৌঁছালি সবার সব অপমানের জবাব দেওয়া হয়ে যাবে। আমার মতো একটা ছন্নছাড়া ছেলেকে কেনই বা আপনার বাবা পছন্দ করলে আমি জানি না।
যদি আমি কখনো আপনাকে কষ্ট দিয়ে থাকি মাফ করবেন আমাকে। আমি কি বলবো বুঝতে পারছি না, আমার ভয় হচ্ছে সে হয়তো আর কিছু না বলেই চলে যাবে। গত 2 ঘন্টা ধরে নিজেকে প্রস্তুত করেছি তার সঙ্গে কথা বলার জন্য, অথচ এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আপনার আর কিছু বলার নেই? সে একটা শ্বাস ফেলে বলল, বলার থাকলেই বা কি, আমাকে আপনার যোগ্য মনে করি না। শুধু চেহারা আর চরিত্র ভালো হলেই হয় না, কেরিয়ার থাকতে হয়। একটা রাজকন্যাকে রাজরানী বানানোর সামর্থ্য থাকতে হয়। আমার স্ত্রীকে আমি কখনো তার বাপের টাকায় ফুটানি করা দেখতে পারবো না, আবার শ্বশুরবাড়িতে নিজের সংসার ফেলে রাখতে পারবো না। আমি যেদিন বিয়ে করব সেদিন আমার নিজের বাসায় আমার স্ত্রী রানী হয়ে আসবে। সেখানে পুরোটাই থাকবে তার রাজত্ব। 2 কামরার সংসার হোক বা 10 কামরার, সে পুরো বাড়িতে রাজ করবে। তার মায়ের সংসারের পুতুল হয়ে থাকলে সেটা আমি মানতে পারবো না। আপনি কখনো ভাববেন না যে আমি আপনাকে পছন্দ করিনি, হ্যাঁ, বা নিজেকে তুচ্ছ ভাবার কারণ নেই। আপনি অনেক বেশি কিছুর প্রাপ্য, যার সিকি ভাগ্য আমার নেই। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম কিন্তু বললাম না, তাকে সুযোগ দেওয়া উচিত। সে আরও কিছুক্ষণ বলল, এত কিছু আঙ্কেলের সামলে বলতে পারিনি। তিনি তার জায়গা থেকে সঠিক, আমিও আমার জায়গা থেকে। আমার স্ত্রী আমার ঘরের রানী। আমি যেদিন রাজা হব সেদিনই সেটা সম্ভব হবে। আর কবে তা হবে সেটা আমার পক্ষে বলা অসম্ভব। আমি আঙ্কেলের মনে কষ্ট দিয়েছি জেনে শুনে, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। খানিকক্ষণ থেমে জিজ্ঞেস করলো, আপনি কিছু বলতে চান মীরা? আমি চমকে উঠে তার দিকে তাকালাম। সে তাকালো আমার চোখের দিকে। অসহ্যকর একটা মুহূর্ত। ইচ্ছে করলো ঝাঁপিয়ে পড়ে তাকে ভয়ঙ্কর রকমভাবে জড়িয়ে ধরি, এত শক্ত করে জড়িয়ে ধরি যাতে আর কখনো নিজেকে ছাড়াতে না পারে, কিন্তু সম্ভব নয়। আমি ধীরে ধীরে চোখ সরিয়ে নিলাম। সে আবার জানতে চাইলে, কিছু বলবেন না? আমি আকস্মিক চোখে চোখ রেখে জানতে চাই, চোখের ভাষা পড়তে পারেন আপনি? না, পারি না, শেখা উচিত, শিখবো, আমি আসি। আর কিছু বলার সুযোগ না দিয়ে সে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে গিয়ে বাবার সঙ্গে কিছুক্ষণ সৌজন্যতাসূচক কথা শেষ করে বেরিয়ে যায় বাসা থেকে। আমি বাবার রুমের একটা চেয়ারে হেলান দিয়ে বসি। মিশ্র অনুভূতি হচ্ছে আমার। তার কথাগুলো নেগেটিভ অর্থের হলেও কথায় তেজ ছিল না এতটুকু, বরং থেকে থেকে তার গলার স্বর দুর্বল হয়ে পড়ছিল। নিছক হীনমন্যতা বোধ নয়, বরং ব্যথার তীব্রতা। তবে তার এই পুরো ব্যাপারটা আমাকে এক অদ্ভুত শক্তি জোগালো। আমি আর কষ্ট পাচ্ছি না, বরং মনে হচ্ছে তাকে মুক্ত করে দেওয়া উচিত। মাঝে মাঝে কিছু সিদ্ধান্ত সময়ের ওপর ছেড়ে দেওয়া উচিত। বাবার রুমের বুকশেলফ থেকে একটা বই নিয়ে পড়া পাতাগুলো উল্টাতে থাকি আমি। অনেকক্ষণ সময় পার হয়ে যায়, কেউ আসে না রুমে। এক সময় মা এসে বললেন, যা ভাত খেয়ে নে। আমি নিঃশব্দে ডাইনিং টেবিলে এসে বসলাম। অল্প কিছু ভাত খেয়ে নিলাম। ভাবনা জুড়ে শুধুই সে। আমি আজ থেকে চেষ্টা করব তাকে আমার ভাবনা থেকে বের করে আনার। পেট ভরে ভাত খেয়ে বিছানায় এসে কাঁথা জড়িয়ে শুয়ে পড়ি।